আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা আহ, পড়তেছিলাম হচ্ছে ফ্ল্যাশ এডিসি। আজকে আমরা শুরু করব হচ্ছে আরেকটা এডিসি দিয়ে, সেটা হচ্ছে আমাদের ডুয়াল স্লোপ এডিসি। আমাদের এডিসির অ্যাকচুয়ালি মেইন অবজেক্টিভ ছিল হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কি করা, কনভার্ট করা। এখন এই অ্যানালগ থেকে ডিজিটাল যে কনভার্সন, এই কনভার্সন করার জন্য অনেক ধরনের কনভার্টার ইউজ করা যায়। আর তার মধ্যে আমাদের সিলেবাসে আমরা দুটো টপিকে পড়তেছি, একটা হচ্ছে ফ্ল্যাশ এডিসি আর একটা হচ্ছে ডুয়াল স্লোপ এডিসি। তো প্রথমত আমি যদি একটু চিত্র নিয়ে আসি, দেখো তোমাদের ডুয়াল স্লোপ এডিসি দুইটা ডায়াগ্রাম তোমরা হয়তো বা দেখবা সচরাচর। একটা হচ্ছে এটা, ডান দিকেরটা, আর একটা হচ্ছে এটা। দুইটাই সেম ডায়াগ্রাম, বাট আমরা হচ্ছে এটা একটু বোঝাটা বা দেখা সহজ, যেহেতু এক লাইনে আছে, তো আমরা এটা ইউজ করব। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে আমাদের একটা ডুয়াল স্লোপ এডিসি। তো ডুয়াল স্লোপ এডিসিটাকে আমরা যদি একটু ভালোভাবে অবজার্ভ করি, তাহলে দেখো এতটুকু পোর্শন কিন্তু আমাদের চেনা একটা জিনিস। ঠিক আছে, আমরা দেখছিলাম এটা কি আমাদের একটা ইন্টিগ্রেটর। এটা কি, এখানে কোনো ফিডব্যাক নাই এই ওপেনটাতে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা কম্পারেটর। ঠিক আছে, আর এরপরে লাস্টলি এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা কাউন্টার। তো আমরা প্রত্যেকটা জিনিস একবার একবার একটু একটু দেখি আসলে কোনটা কিভাবে কাজ করে। তো দেখো, আহ, এটা হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেটর। এখানে তার একটা ক্যাপাসিটর সি, এখানে একটা রেজিস্টর আর, আর এখানে আমাদের কি থাকবে, ইনপুট। তাহলে এই সার্কিটের কাজ কি? এই সার্কিটের কাজ হচ্ছে আমরা এই সার্কিটে যা ইনপুট দিব, আউটপুটে সেটার কি পাবো, ইন্টিগ্রেশনটা পাবো। তাহলে আউটপুট সমান সমান আমরা বলতে পারি মাইনাস, আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম -1/RC ইন্টু ইন্টিগ্রেশন ভি ইন কি হয়, ডিটি হয়। এটাই হচ্ছে কি তোমার আউটপুটের সাথে ইনপুটের একটা রিলেশন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আউটপুটে আমি ইনপুটের ইন্টিগ্রেশন তো ঠিকই পাচ্ছি, বাট সামনে একটা কি পাচ্ছি, মাইনাস পাচ্ছি না। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের ইন্টিগ্রেটরে ইনপুট যদি হয় পজিটিভ, আউটপুট কি হবে, নেগেটিভ হবে। বাট আমি যদি ইনপুটটা ভি ইন না দিয়ে একটা মাইনাস ভি ইন দিতাম ইনপুটে, তাহলে দেখো এখানে একটা কি আসতো, মাইনাস ভি ইন আসতো। তাহলে আমাদের আউটপুটে কি হয়ে যেত, 1/RC ইন্টিগ্রেশন ভি ইন বাই ডিটি। অর্থাৎ আমি যদি ইনপুটটা নেগেটিভ দিই, ইনপুটে যদি আমি নেগেটিভ ইনপুট দিই, আউটপুটটা কি পাবো, পজিটিভ পাবো। ঠিক আছে, তাহলে দেখো ইনপুটটা যদি আমি নেগেটিভ দিই একটা ইন্টিগ্রেটরে, তাহলে আউটপুটটা কি পাচ্ছি, পজিটিভ পাচ্ছি। আমাদের এই কথাটা একটু মাথায় রাখতে হবে ইন্টিগ্রেটরের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এরপর আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের কাউন্টার। অর্থাৎ এই কাউন্টারের কাজ কি দেখো, কাউন্টারের কাজ হচ্ছে সোজা কথা এটা কাউন্ট করে। এখন কি কাউন্ট করে, ধরো একটা এন বিটের কাউন্টার। এই এন বিটের কাউন্টার টোটাল 2 টু দি পাওয়ার এন সংখ্যক নাম্বার কি করতে পারে, কাউন্ট করতে পারে। অর্থাৎ কাউন্টারের কাজ হচ্ছে কাউন্ট করা। এখন দেখো কাউন্টারটা যদি জিরো থেকে স্টার্ট হয়, তাহলে জিরো থেকে কত পর্যন্ত কাউন্ট করতে পারে সে, 2 টু দি পাওয়ার n - 1 পর্যন্ত। তাহলে এন বিট কাউন্টারের কাজ কি, 2 টু দি পাওয়ার n সংখ্যক নাম্বারকে কাউন্ট করা। তো সে যদি জিরো থেকে কাউন্ট করা শুরু করে, তাহলে টোটাল কাউন্ট করে 2 টু দি পাওয়ার n - 1 পর্যন্ত। তো আমরা একটু ভালোভাবে বোঝার জন্য আরেকটা জিনিস একটু দেখি। ধরো আমার কাছে একটা 3 বিটের কাউন্টার আছে, একটা 3 বিটের কাউন্টার আছে। তাহলে আমরা তো একটু আগে বলছি এটা কত থেকে কত পর্যন্ত কাউন্ট করতে পারবে, 0 টু 2 টু দি পাওয়ার 3 - 1 অর 7। অর্থাৎ এটা কাউন্ট করবে 0 থেকে 7 পর্যন্ত। তো দেখো এখন কাউন্টারটা কাউন্ট করে কিভাবে। তো এই কাউন্ট করার জন্য তার এখানে একটা ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া হয়, সিএল কে, বা এটাকে আমরা বলি ক্লক ফ্রিকোয়েন্সি। এখন দেখো বা ক্লক সিগন্যাল জিনিসটা কি আসলে, হ্যাঁ ক্লক ফ্রিকোয়েন্সি। ওকে, ধরো এই ক্লকে আমরা এরকম একটা স্কোয়ার ওয়েভ পাঠাই, এটাই হচ্ছে আমাদের ক্লক। ঠিক আছে। আচ্ছা দেখো, তো আমি একটা পিরিয়ডিক কি পাঠাইছি, স্কোয়ার ওয়েভ পাঠিয়েছি। দেখো এই স্কোয়ার ওয়েভটা এই পোর্শনটাই বারবার রিপিট করতেছেন। দেখো তো এটা একটা সাইকেল না, একটা অন টাইম আর একটা অফ টাইম নিয়ে, অর্থাৎ একটা হাই একটা লো, এটা নিয়ে কি হচ্ছে, আমাদের স্কোয়ার ওয়েভটার একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। তাহলে দেখো এই সাইকেলটাই বারবার চলতেছে না। এখন দেখো এই ক্লকের আসলে কাজ কি, আমার দেখো একবার একটা রাইজিং এজ আসে। অর্থাৎ দেখো এই লো থেকে যখন আমি হাইতে যাচ্ছি, এই এজটাকে আমরা বলি কি, এই এই যে এই জায়গাটাকে আমরা বলি রাইজিং এজ।
অর্থাৎ এই রাইজিং এজে এসে আমার কাউন্টারটা কি করে, কাউন্ট চেঞ্জ করে। আবার দেখো রাইজিং এজটা কখন পাচ্ছি, আবার এই যে লো থেকে হাইতে এখানে আরেকবার যাচ্ছি না, এখানে আরেকবার কি পাচ্ছি, রাইজিং এজ। আবার এখান থেকে কি পাচ্ছি, আরেকটা রাইজিং এজ। এই যে লো থেকে যখন আমাদের সিগন্যালটা হাই দিকে যাচ্ছে এটাকে বলি আমরা একটা কি, রাইজিং এজ। ঠিক আছে, আর দেখো পরপর দুটা রাইজিং এজের মাঝখানে ডিস্টেন্সটা কত, ক্লকের টাইম পিরিয়ডের সমান না। অর্থাৎ দেখো এই যে স্কোয়ার ওয়েভ, এই স্কোয়ার ওয়েভের যে টাইম পিরিয়ড, প্রতিটা টাইম পিরিয়ডে কয়টা করে তোমার ইয়ে আসতেছে, রাইজিং এজ আসতেছে, একটা করে। তাহলে দেখো এখন যেটা হবে, ধরো আমি তোমাকে বললাম এই ক্লক ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড এই কথাটা মানে কি, দেখো ধরো আমার কাছে এরকম একটা স্কোয়ার ওয়েভ আসতেছে। এই স্কোয়ার ওয়েভটার টাইম পিরিয়ড কত, সোজা কথায় এই স্কোয়ার ওয়েভটার টাইম পিরিয়ড হচ্ছে সোজা কথায় 1 মিলি সেকেন্ড। তার মানে এখানে যদি একটা রাইজিং এজ আসে, এখানে যে একটা রাইজিং এজ আসতেছে, দুইটা রাইজিং এজের মাঝখানে ডিফারেন্স কত, 1 মিলি সেকেন্ড। ঠিক আছে, এখন এটা বোঝার জন্য আসলে 1 মিলি সেকেন্ড পর পর কি হয়, এটা বোঝার জন্য আমরা একটু দেখি এই কাউন্টারটার দিকে। এই কাউন্টার হচ্ছে আমার একটা 3 বিটের কাউন্টার। এখন দেখো এখানে যে ক্লকটা দিছি আমি, এই ক্লকটার আমি ধরে নিলাম টাইম পিরিয়ড হচ্ছে 1 মিলি সেকেন্ড। তাহলে কি হবে দেখো, কাউন্টারটা শুরু করবে 0 0 0, যেহেতু 3 বিটের কাউন্টার, এটা দিয়ে শুরু করবে। এখন কাউন্টারের কাজ হচ্ছে কাউন্ট করা। এখন কাউন্টটা করবে কখন, এই ক্লকের টাইম পিরিয়ড দেখে দেখে। যেমন 1 মিলি সেকেন্ড যখন চলে যাবে, 1 মিলি সেকেন্ড পরে কাউন্টারের ভ্যালু হয়ে যাবে কত, 0 0 1। আরো 1 মিলি সেকেন্ড চলে গেলে কাউন্টারের ভ্যালু কত হয়ে যাবে, 0 1 0। তো এভাবে সে কি করতে থাকবে, পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকবে। এখন আচ্ছা আমরা একটু দেখি, এর পরের 1 মিলি সেকেন্ডে সে কোথায় যাবে, 0 1 1। এর পরের 1 মিলি সেকেন্ড পরে 1 0 1। এর পরের 1 মিলি সেকেন্ড পরে 1 0 1। আর 1 মিলি সেকেন্ড পরে যাবে কোথায়, 1 1 0। আর লাস্টলি এর পরের মিলিসেকেন্ডে কোথায় যাবে, 1 1 1। দেখো তো আমাদের কাউন্টারের কাজ কি ছিল, সে 0 থেকে কত পর্যন্ত কাউন্ট করবে, 0 to 7 কাউন্ট করা হয়েছে। দেখো স্টার্ট করছে কত দিয়ে, 0 দিয়ে। আর এখন বর্তমানে সে আছে কোথায়, 1-এ। এখন কথা হচ্ছে এর 1 মিলিসেকেন্ড পরে কি হবে, ধরো এই অন্য মিলিসেকেন্ডে আবার যদি 1 মিলিসেকেন্ড চলে যায়, তখন সে আবার রিস্টার্ট হবে, অর্থাৎ 0 থেকে স্টার্ট হবে। বুঝা গেছে, অর্থাৎ কাউন্টার কাউন্ট করে কত পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। যখন সে 7-এ পৌঁছাবে তার পরবর্তী ক্লকে সে কোথায় পৌঁছে যাবে, আবার 0-তে। তাহলে দেখো তার যে কাউন্ট করার যে ইয়াটা সেটা কাউন্ট করা হয়ে গেছে। ওকে। আর লাস্টলি 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে কাউন্টারের একটা কমপ্লিট সাইকেল হইতে, এটাকে আমরা T1 নাম দিই, টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট 1 ফুল সাইকেল। অর্থাৎ কার জন্য 1 ফুল সাইকেল, কাউন্টারের 1 ফুল সাইকেল কমপ্লিট করতে কত সময় লাগতেছে। আচ্ছা এখান থেকে দেখি তো আসলে কত সময় লাগছে। দেখো মানে সাইকেল কমপ্লিট করা মানে কি, কাউন্টারটা শুরু করছে কোথায়, 0 0 0 থেকে, সমস্ত পথ ঘুরে আবার 0 0 0 আসছে। কাউন্টারটার কত সময় লাগছে আমরা একটু দেখি। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 সেকেন্ড লাগছে না। এটা আসলে আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা জানি কাউন্টারটা টোটাল কতটা সংখ্যা কাউন্ট করবে, 2 to the power n সংখ্যক নাম্বার সে কাউন্ট করবে। আর প্রত্যেকটা কাউন্টের মাঝখানে তার টাইম কত লাগবে, ক্লকের পিরিয়ডের সমান। তার মানে এই যে টাইম রিকোয়ার্ড, এই কাউন্টারের যে টাইমটা দরকার একটা কমপ্লিট সাইকেল করতে, সেটার জন্য যে টাইমটা, সেটা ফর্মুলা হচ্ছে এটা। দেখো এখানে আমি যদি এখন এই ফর্মুলাটা বসা দিতাম তাহলে কিন্তু এমনি পেয়ে যেতাম। কিভাবে, আমি যে ইয়াটা দেখাইছি, এখানে আমার ক্লকের টাইম পিরিয়ড কত, 1 মিলি সেকেন্ড। আর কয় বিট ছিল, 3 বিট ছিল। দেখো T1, এখানে যদি আমি এই সংখ্যাটা বসা দিতাম তাহলে আমি কি পেয়ে যেতাম, 8 মিলি সেকেন্ড এমনিই পেয়ে যেতাম। অর্থাৎ কাউন্টারটা তার একটা ফুল কমপ্লিট সাইকেল পেতে আমাদের 8 মিলি সেকেন্ড লাগতো। আচ্ছা এতটুকু কি বোঝা গেছে কাউন্টার কিভাবে কাজ করে। আচ্ছা, হোপফুলি কার কোনো কোশ্চেন নাই কাউন্টার কিভাবে কাজ করে। আহ ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এর পরে যাই। দেখো আবার ওই 3 বিটের কাউন্টারটাতে আসি আমি। তো এটা হচ্ছে আমার একটা 3 বিট কাউন্টার। এখন এখানে আমি একটা ক্লক দিলাম, ক্লকটা আমি বললাম একটা উদাহরণ হিসেবে, ক্লকটা হচ্ছে আমার 1 মিলি সেকেন্ড। আচ্ছা এখন দেখো, তার মানে কাউন্টারটি স্টার্ট করবে কোথা থেকে, 0 0 0। এখন আমি বললাম কাউন্টারটা 2 সেকেন্ড পরে থেমে গেছে, 2 সেকেন্ড পরে স্টপ হয়ে গেছে। তাহলে কি দেখবা আসলে কাউন্টারে, ধরো এখানে একটা স্ক্রিন আছে, স্ক্রিনে তুমি কি দেখবা ডিজিট আকারে, দেখি 2 সেকেন্ড পর থেমে যাওয়ার, সরি 2 সেকেন্ড না, 2 মিলি সেকেন্ড পরে থেমে গেছে ধরো। তাহলে স্টার্টিং এ কাউন্টারটা শুরু হয়েছে 0 0 0 দিয়ে, 1 মিলি সেকেন্ড পরে সে আসবে কোথায়, 0 0 1-এ। আর এর 1 মিলি সেকেন্ড পরে আবার সে ভ্যালু চেঞ্জ করে, মানে 1 2 3 4 এভাবে কাউন্ট করতে থাকবে, 0 1 0-তে আসছে। এরপর দেখো 2 মিলি সেকেন্ড শেষ না, এরপর কি আর কাউন্টারটা চলবে। আচ্ছা 2 মিলি সেকেন্ড পর কাউন্টারটা থামতে পারে কি কারণে দেখি। ধরো এই যে এরকম একটা ক্লক ফ্রিকোয়েন্সি আসছে, দেখো এই যে 2 মিলি সেকেন্ডের পরে
আর কি কোনো ভ্যালু আসতেছে? মানে আর কোনো ক্লক কি আসতেছে? আসতেছে না। তার মানে দেখো 2 মিলি সেকেন্ড পরে আমাদের কাউন্টারটা থেমে গেছে, আর যখন থামছে তখন তার ভ্যালু কত? 010 অর কত? 2। তার মানে কাউন্টারটা এখন কত শো করবে? জাস্ট 2 শো করবে। বুঝতে পারা গেছে? এখন আহ এই কোশ্চেন এভাবে হইতে পারে, অথবা দেখো আরেকটা ঘটনা তোমাকে বলতে পারে। ধরো এটা হচ্ছে 4 বিটের একটা কাউন্টার, আর এখানে যে আমি ক্লকটা দিছি সেটা হচ্ছে কত? 1 মিলি সেকেন্ড। এখন তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে, ধরো কাউন্টারটা 9 দেখাচ্ছে, থেমে গেছে, 9 দেখাচ্ছে, মানে কি 1010। কত টাইম পর আসলে কাউন্টারটা থেমে গেছে? এটা কি বলা যাবে? আচ্ছা, 9-এ এসে থেমে গেছে, জাস্ট 1000 শো করতেছে এখন সে, মানে 100 বাইনারিতে, বা 9। তো আমরা একটু সিম্পলি চিন্তা করতে পারি, কাউন্টারটা শুরু করছে কোন জায়গা থেকে? 0 থেকে। 1 শো করছে, 2 শো করছে, এভাবে করে করে 9 এসে থেমে গেছে। তাহলে দেখো 0 থেকে 9 পর্যন্ত কতবার ক্লক লাগছে? 9 বার। 9টা ক্লক লাগছে না? তো প্রত্যেকটা ক্লকের টাইম কত? 1 মিলি সেকেন্ড। তাহলে 9টা ক্লকে টোটাল তোমার টাইম লাগবে 9 মিলি সেকেন্ড। এটাই হচ্ছে কি আমাদের কাউন্টারের বেসিকটা আর কি। ঠিক আছে, তো আমরা এই সবগুলো জিনিস যদি বুঝে থাকি, আমরা এখন হচ্ছে আমাদের যে ডুয়াল স্লোপ এডিসি আছে সেটা এখন পড়বো। তো পড়ার জন্য আমাদের আসলে এই কাউন্টার টাউন্টার এগুলো নিয়ে একটু জানা থাকা লাগবে। ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমরা যে এখন অঙ্কটা, বা আমরা যে এখন প্রুফটা, বা যে কাউন্টারটা বা এডিসিটা দেখবো, এখানে ইনপুটটা কি আকারে দিচ্ছে দেখো তো? -v আকারে দিচ্ছে। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্টলি খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা। তো আমাদের এখানে ধরে নিব আমরা একটা সুইচ আছে, সুইচটার নাম দিই এস। তো ফার্স্টে যেটা হবে, 0 থেকে T1 পর্যন্ত, একটা T1 আমি টাইম ডিফাইন করে নিয়েছি, T1, এই T1 পর্যন্ত আমাদের সুইচটা, হ্যাঁ, কানেক্ট থাকবে -v ইনপুটের সাথে। দেখো ইনপুটটা আমি কি দিছি? মাইনাস দিছি। তাহলে বলো আমাদের যে এই যে আউটপুটটা আসবে, ইন্টিগ্রেটরের আউটপুটটা, এটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? পজিটিভ আসবে, কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, এখন দেখো পরীক্ষায় তোমাদেরকে কিন্তু পজিটিভ ইনপুট দিতে পারে, তখন আউটপুটটা নেগেটিভ আসবে, সেটা আমি দেখাই দিচ্ছি কি হবে। বাট ফার্স্টে আমরা এখন এভাবেই দেখি। দেখো আমাদের ইনপুটটা কি আকারে দেওয়া? -v আকারে দেওয়া। তো সুইচটা যদি আমাদের -v ইনপুটে কানেক্ট হয়, তাহলে আউটপুটটা কি হবে দেখি। VO1, এটা হবে -1/RC, আর ইনপুটের জায়গায় কি বসবে? -Vin × dt। দেখো তো ইন্টিগ্রেটরের কাজ কি করা? ইন্টিগ্রেট করা। এখন দেখো আমি বলছি সুইচটা কতক্ষণ পর্যন্ত এখানে কানেক্টেড থাকবে? 0 থেকে T1। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটাও কত হবে? 0 থেকে T1 হবে। সো আমাদের এই ভি ইনটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে যদি আমরা বের করে আনি, -Vin/RC ইন্টিগ্রেশন ডিটি, এখানে হচ্ছে 0 থেকে T1। আচ্ছা, ইনপুটটা কি আগে একটু বলে দিই। আমরা দেখছিলাম অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, এখানে আমাদের মেইন অবজেক্টিভ কি? আমি একটা অ্যানালগ সিগন্যাল দিব, ধরো 2 ভোল্ট, আর আমাকে এটা কি করবে? একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিবে 100। বা আমি যদি একটা 4 ভোল্ট দিই, সে কি করবে? এটাকে 111, এইভাবে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিবে। তো এই যে ভ্যালুগুলো, অ্যানালগ ভ্যালুগুলো, এগুলোকেই আমি বলতেছি আসলে ইনপুট আমার। তার মানে দেখো এই ইনপুটটা আসছে আমাদের ডুয়াল স্লোপ এডিসিতে, আর আমাদের ফাইনালি আউটপুটটা কি হতে হবে? একটা ডিজিটাল সিগন্যাল হতে হবে। ওকে, তাহলে VO1 = V in/RC। আচ্ছা, ডিটি কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই? টি, 0 থেকে T1। তো ইন্টিগ্রেশনের লিমিট যদি আমি বসিয়ে দিই, V in/RC ইন্টু T1, এটাই কি আমার ইন্টিগ্রেটরের এখানে আউটপুট। ঠিক আছে, বাট এই ইন্টিগ্রেশনটা কতক্ষণ পর্যন্ত চলবে? টাইম T1 পর্যন্ত। তো আমি একটা এবারে গ্রাফ আঁকি। এক্স অ্যাক্সিসে হচ্ছে আমার টাইম, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার আউটপুট। এখন দেখি তোমরাই বলো যে আমার টাইমটা তো কত? T1 পর্যন্ত। তো আমি এখানে T1টা নিয়ে নিই। তাহলে তোমরা যারা y = mx এর গ্রাফ চেনো, দেখো তো জিনিসটা দেখতে একেবারে ওরকমই না? আউটপুট ইকুয়ালস টু কি আসতেছে? V in/RC ইন্টু T1। তো এটার সাথে যদি কম্পেয়ার করি y = mx এর সাথে, তাহলে এটা কি আমার গ্রাফের স্লোপ বলতে পারি আমরা, তাই না? তো দেখো আমার T1 সময় পর্যন্ত আমার আউটপুটটা কি হতে থাকবে? দেখো T1 যত বাড়বে, এখান থেকে আমরা বলতে পারি কি যে V0 = T1 না? এই ফর্মুলা থেকে। তার মানে কি, যত টাইম যাবে আমাদের আউটপুটটা কি হতে থাকবে? তত বাড়তে থাকবে। তো আমাদের আউটপুটটা কি হবে? এভাবে লিনিয়ারলি বাড়তে থাকবে। ওকে, আচ্ছা। এখন দেখি তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন, যে আমাদের স্লোপটা কি কনস্ট্যান্ট কিনা, নাকি স্লোপটা কার উপর ডিপেন্ড করতেছে, আমরা একটু দেখি।
আমাদের স্লোপটা হচ্ছে ভি ইন বাই আর সি। আমাদের সার্কিটের আর কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, বাট ইনপুট কি কনস্ট্যান্ট? ইনপুট কিন্তু সময়ের সাথে চেঞ্জ হবে, তার মানে আমাদের স্লোপ হচ্ছে ইনপুটের সাথে কি প্রপোর্শনাল। ঠিক আছে, তার মানে ইনপুট যদি এখন 2 ভোল্ট আসে, স্লোপ যদি এরকম পাও, ইনপুট যদি এখন 4 ভোল্ট আসে, স্লোপ কি পাবা? আর একটু স্লোপই পাবা। এটা কারণ স্লোপটা কার উপর ডিপেন্ডেন্ট? ইনপুটের উপর। এখন ইনপুট যদি 1 ভোল্ট আসতো, তাহলে স্লোপটা কিরকম পেতা? আর একটু কম স্লোপে পেতে, এরকম পাইতা। ঠিক আছে, তার মানে আমাদের এই গ্রাফটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখতেছি আমাদের যখন 0 থেকে t1 টাইম, তখন যেটা হচ্ছে আমাদের স্লোপটা, মানে আমাদের যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের স্লোপটা ইনপুটের উপর ডিপেন্ডেন্ট থাকতেছে। আর টি1 কি তোমরা নিশ্চয়ই জানো, এখানে দেখো একটা কাউন্টার আছে। আচ্ছা, কেউ কি বলতে পারবে এটা কয় বিটের কাউন্টার এখান থেকে দেখে? হুম। দেখো, এটা তো আসে V0 থেকে শুরু করে V7, তার মানে টোটাল কয়টা ডিজিট? 8টা, অর 2 টু দি পাওয়ার 3। তার মানে এটা একটা কয় বিটের কাউন্টার? 8 বিটের কাউন্টার। যেহেতু আউটপুটে 8টা বিট আসতেছে, তো আমরা ধরে নিই আমাদের কাউন্টারটা হচ্ছে n বিটের। দেখো টি1 এর ফর্মুলা কি, যে একটু আগে আমরা দেখছিলাম, টি1 হচ্ছে একটা কাউন্টারে টোটাল সাইকেল কমপ্লিট করতে কত সময় লাগতেছে সেই ভ্যালুটা। টি1 হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু কত? টি ক্লক। ঠিক আছে, এই যে ক্লকটা এখানে লেখা আছে দেখো সার্কিটে, এই যে এখানে ক্লকটা লেখা আছে। ঠিক আছে, তাহলে টি1 আমাদের গেল। এবার আমরা আসি নেক্সট টি2 সেকেন্ড, বা নেক্সট টি2 সেকেন্ড কি হবে আমরা একটু দেখি। অর্থাৎ টি1 টাইম শেষ, এবার টি2 সেকেন্ড। সুইচ কানেক্টস টু ভি রেফারেন্স। অর্থাৎ দেখো এতক্ষণ আমাদের যে সুইচ এস, এটা কানেক্টেড ছিল কোথায়? মাইনাস ভি ইনপুটের সাথে। এখন এই কানেকশনটাকে আমি কি করব? সরিয়ে কানেকশনটাকে কোথায় নিয়ে আসবো? আমাদের ভি রেফারেন্সে নিয়ে আসবো। ঠিক আছে, তো ভি রেফারেন্সে নিয়ে আসি, দেখি কি হচ্ছে। দেখো, যখনই আমি এটাকে ভি রেফারেন্সে নিয়ে আসবো, তখন আমাদের ইন্টিগ্রেটরের ইনপুট কে হয়ে গেছে দেখো। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর, ইন্টিগ্রেটরের ইনপুটটা কি হয়ে গেছে? ভি রেফারেন্স হয়ে গেছে কি তোমার ইনপুট। ওকে, তাহলে ভি রেফারেন্স যদি ইনপুট হয়ে যায়, তাহলে আমাদের আউটপুটের ইকুয়েশনটা আমি ভিও টু দিয়ে লিখি, -1/RC ইন্টিগ্রেশন ভি রেফ ইন্টু ডিটি। আর নেক্সট কত সেকেন্ড? টি2 সেকেন্ড। তার মানে 0 থেকে t2 তোমার কি হবে? লিমিট হবে। ওকে, তো দেখো এখানে মাইনাস ভি রেফ, যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে বের করে আনলাম, বাই RC ইন্টিগ্রেশন ডিটি কত পর্যন্ত? 0 থেকে t2 পর্যন্ত। তাহলে আমরা VO2 পাবো মাইনাস ভি রেফ বাই RC। আর ডিটি কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? টি, 0 থেকে t2। তো এখন টি2টাকে যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি VO2 সমান সমান মাইনাস ভি রেফ বাই RC ইন্টু টি2। এটা হচ্ছে আমাদের আউটপুটের ইকুয়েশন ফর দ্য নেক্সট টি2 সেকেন্ড। তো এটাকেও যদি আমরা y = mx এর সাথে কম্পেয়ার করি, বেসিক্যালি -mx এর সাথে কম্পেয়ার করতে হবে, কারণ সামনে একটা কি আছে? মাইনাস আছে। যাই হোক, তো আমরা স্লোপটা দেখি। প্রথমত স্লোপটাকে তাহলে ভি রেফ বাই RC। আচ্ছা, আমার কোশ্চেন তোমাদের কাছে, যে এবার কি স্লোপটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? কেউ কি বলতে পারবা? মানে স্লোপটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট থাকবে এবারে? কি মনে হয়? আচ্ছা, আগের বার আমাদের স্লোপ কি ছিল? ভি ইন বাই RC। দেখো ইনপুটটার সাথে সাথে স্লোপটা কি হচ্ছিল? চেঞ্জ হচ্ছিল, তাই না? কারণ স্লোপ একটা ইনপুট ভ্যালু ছিল, ইনপুট 1 ভোল্ট আসলে যা হবে, 2 ভোল্ট আসলে অন্যরকম হবে। বাট এবারে আমাদের রেফারেন্স ভ্যালুটা কি থাকে? অলওয়েজ কনস্ট্যান্ট। এটা একটা কি ভ্যালু? কনস্ট্যান্ট ভ্যালু। আর আমাদের জানা সার্কিট ফিক্সড হয়ে যাওয়া মানে কি আর আর সিও কনস্ট্যান্ট। তার মানে এবার আমাদের স্লোপটা কি? কনস্ট্যান্ট। ঠিক আছে, আর দেখো আমাদের y = -mx দেখতে এরকম এরকম না? ডাউনওয়ার্ড স্লোপিং, তাই না? এরকম ভাবে কমতে থাকে। এখন দেখো এই যে এই জায়গাতে আমরা আসি, আমাদের এই জায়গায় স্লোপ কি ছিল? ভি ইন বাই RC। বাট এখন এর পরে নেক্সট টি2 সময়ে দেখো 1 ভোল্টের জন্য স্লোপটা কিরকম হবে দেখো, আমি একটু আঁকে ফেলি। এবার এটা কমতে থাকবে, কমে কমে 0-তে পৌঁছে যাবে। বাট দেখো সবগুলো স্লোপ যেহেতু সমান, আমি যে 3টা লাইন আঁকছি, 1 ভোল্ট থেকে 0-তে পৌঁছেছে, 2 ভোল্ট থেকে 0-তে পৌঁছেছে, 4 ভোল্ট থেকে 0-তে পৌঁছেছে, দেখো তো প্রত্যেকটা লাইনের স্লোপ কি সেম না? কেন সেম? কারণ আমরা একটু আগে দেখছি আমাদের যে স্লোপের ইকুয়েশন, স্লোপের ইকুয়েশন হচ্ছে ভি রেফারেন্স ডিভাইডেড বাই কি? RC। ভি রেফারেন্স বাই RC, যেখানে পুরাটাই কি? স্লোপটা কনস্ট্যান্ট। ওকে, সো দেখো আমরা যখন 1 ভোল্ট আসছে,
যখন 1 ভোল্ট আসছিল, এই 1 ভোল্টটা, হ্যাঁ, জিরোতে পৌঁছাইতে যেই টাইম লাগছে, যখন ইনপুটে 2 ভোল্ট আসছে তখন জিরোতে পৌঁছাতে কি সেম টাইম লাগছে নাকি ডিফারেন্ট টাইম লাগছে? ডিফারেন্ট টাইম লাগছে। এবং যখন ইনপুটে 4 ভোল্ট আসছিল, আমরা দেখতেছি তার জন্য জিরোতে পৌঁছাতে তার চেয়েও কি লাগতেছে, আর একটু বেশি সময় লাগতেছে। এখন এই সময়টা দিয়ে আসলে কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। ধরি একটা এক্সাম্পল, যখন 1 ভোল্ট আসছিল, এখানে আমার টাইম লাগছে কত, 2 মিলি সেকেন্ড জিরোতে পৌঁছাতে। এরপরটার জন্য আমার লাগছে কত, 4 মিলি সেকেন্ড। আর এরপরটার জন্য আমার লাগছে 6 মিলি সেকেন্ড। এটা দিয়ে আসলে কি হবে একটু দেখি। একটু আগে আমরা একটা কাউন্টার করছিলাম, খেয়াল আছে? তাহলে ধরো এটাই সেই আবার 3 বিটের কাউন্টারটা, এবং এখানে একটা ক্লক আছে, 1 মিলিসেকেন্ডের ক্লক আছে। ওকে, এখন দেখো, ধরো ইনপুটে তোমার 1 ভোল্ট আসছিল। তো আমরা দেখতেছি যখন 1 ভোল্ট আসছে, তখন এই 1 ভোল্টটা জিরোতে পৌঁছাতে কত সময় লাগছে বলো তো? এই পিক থেকে জিরোতে পৌঁছাতে আমরা দেখতেছি 2 মিলিসেকেন্ড লাগছে। আর দেখো, যখনই ভোল্টেজ জিরো হয়ে যায় তখনই আমাদের কাউন্টারটা কি হয়ে যায়, স্টপ হয়ে যায়। তাহলে দেখো 2 মিলিসেকেন্ড পরে আমাদের কাউন্টারটা তাহলে কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তাহলে দেখো 0 0 0 থেকে কাউন্টারটি স্টার্ট করছিল, 1 মিলিসেকেন্ড পরে সে কোথায় যাবে, 0 0 1-এ যাবে। আরো 1 মিলিসেকেন্ড পরে কোথায় যাবে, 0 1 0-তে যাবে। তার মানে কত সেকেন্ড হয়ে গেছে, 2 মিলিসেকেন্ড হয়ে গেছে। এখন কাউন্টারটা স্টপ হয়ে যাবে, স্টপ হবে কোথায়, 0 1 0-তে। তার মানে দেখো, এই কাউন্টারটা যেটা করছে, 1 ভোল্ট নামের একটা অ্যানালগ সিগন্যাল ছিল, সেটাকে কত দিয়ে অ্যাসাইন করে দিছে, 0 1 0 দিয়ে। ওকে, এটাই তো আমাদের অবজেক্টিভ ছিল না? আমরা একটা অ্যানালগ সিগন্যাল আসবে, সেটাকে কিসে কনভার্ট করে দিব, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিব। করা কি হয়েছে তাহলে? হ্যাঁ। অর্থাৎ এই কাউন্টারের যে আউটপুটটা পাচ্ছি, সেটাই কি আমাদের অ্যাসাইন ভ্যালু ফর দি অ্যানালগ ভ্যালু। ওকে, আচ্ছা। এরপর দেখো, যখন 2 ভোল্ট আসছিল ইনপুট, তো এই 2 ভোল্টের জন্য আমার জিরোতে পৌঁছাতে কত সময় লাগছে দেখো তো, 4 মিলিসেকেন্ড। তাহলে আমরা একটু দেখি, ধরো যখন 1 ভোল্ট না এসে 2 ভোল্ট আসছে, তখন আমাদের কাউন্টারটা তাহলে কয় মিলিসেকেন্ড পরে থামবে, 4 মিলিসেকেন্ড পরে থেমে যাবে। তাহলে দেখো, আরো 1 মিলিসেকেন্ড পরে কাউন্টারটার ভ্যালু চেঞ্জ হয়ে কত দেখাবে, 0 1 1। আর 1 মিলিসেকেন্ড পরে 1 0 0। দেখো কত সেকেন্ড চলে গেছে অলরেডি, 4 সেকেন্ড চলে গেছে। তাহলে 4 সেকেন্ড চলে যাওয়া মানে কি, এখন কাউন্টারটা স্টপ হয়ে যাবে। স্টপ হয়েছে কোথায়, 1 0 0-তে। তার মানে 2 ভোল্ট নামে যদি কোনো অ্যানালগ সিগন্যাল আসে, সেটাকে আমরা কত দিয়ে অ্যাসাইন করে দিব, 1 0 0 দিয়ে। সিমিলারলি পরেরটা দেখো, এই যে 4 ভোল্ট, এই 4 ভোল্টটা জিরোতে পৌঁছাতে কত সময় নিচ্ছে আমাদের, 6 মিলিসেকেন্ড। তাহলে দেখো, আহ আমরা 6 মিলিসেকেন্ড কাভার করি, তাহলে এর পরের 1 মিলিসেকেন্ড পরে সে কোথায় যাবে, 1 0 1। পরের 1 মিলিসেকেন্ডে 1 1 0। তার মানে টোটাল 6 সেকেন্ড পার হওয়ার পরে আমাদের কাউন্টারটি স্টপ হয়ে গেছে 1 1 0-তে। তো এই যে 4 ভোল্ট নামে যে সিগন্যালটা আসছিল, সেটাকে আমি 1 1 0 দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে দেখো, যে অ্যানালগ সিগন্যালই আসুক না কেন, তাকে কি আমি একটা ডিজিটাল ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দিতে পারতেছি? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ছি এগুলো একটা এক্সাম্পল আর কি, একটা, ঠিক আছে? মানে আমি নিজে একটা এক্সাম্পল বানিয়ে দেখাচ্ছি আর কি। তো দেখো, আমাদের 1 ভোল্ট আসছে, সেটাকে আমি একটা 0 1 0 ডিজিটাল ভ্যালু দিয়ে অ্যাসাইন করছি। 2 ভোল্ট যখন আসছে, সেটাকে আমি 1 0 0 দিয়ে অ্যাসাইন করছি। 4 ভোল্ট যখন আসছে, সেটাকে আমি 1 1 0 দিয়ে অ্যাসাইন করে দিছি। তার মানে আমাদের যে অবজেক্টিভ, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা, সেটা এই ডুয়াল স্টপ এডিসির মাধ্যমে কি হচ্ছে, করা যাচ্ছে। ঠিক আছে? তো এতটুকু যদি সবাই বুঝে থাকো, তাহলে আমাদের এতটুকু হচ্ছে বোঝার জিনিস আর কি, আসলে একটা ডুয়াল স্লোপ এডিসি কিভাবে ফাংশন করে। বাট ম্যাথমেটিক্যাল কাজ একটু আলাদা, আমরা সেটা একটু পরে দেখতেছি। এতটুকু এই যে বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, ডুয়াল স্লোপ এডিসিটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। আচ্ছা, এখন দেখো, এটা কেন করতেছি, বা ফ্ল্যাশ এডিসির প্রবলেমটা কি ছিল। দেখো, ফ্ল্যাশ এডিসির আসলে যদি মেইনলি আমরা প্রবলেমটা বলি, ধরো আমি একটা 8 বিটের ফ্ল্যাশ এডিসি বানাতে চাই। তাহলে 8 বিট ফ্ল্যাশ এডিসি যদি আমি বানাতে চাই, আমার টোটাল 2 টু দি পাওয়ার 8 বা 256টা কি লাগবে, রেজিস্টর লাগবে। আর 2 টু দি পাওয়ার 8 - 1 কি লাগবে, বা 255টা ওপেন বা কম্পারেটর দরকার হবে। একটা যদি 8 বিটের আমি কি বানাতে চাই, ফ্ল্যাশ এডিসি। কিন্তু দেখো, আমি যদি একটা 8 বিটের ডুয়াল স্লোপ এডিসি বানাতে চাই, আমার কি একটার বেশি ওপেন দরকার আছে? একটা ওপেন দিয়ে হয়ে যাবে, একটা রেজিস্টর, মানে দুইটা লাগবে আর কি অ্যাকচুয়ালি ওপেন, হয়ে যাবে, তাই না? তার মানে দেখো, আমাদের কম্পোনেন্ট কমে যাচ্ছে অনেক। মানে ফ্ল্যাশ এডিসির তুলনায় ডুয়াল স্লোপ এডিসি কি অনেক কম্পোনেন্ট কম লাগে। তার মানে কি কস্ট কম। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো ডুয়াল স্লোপ এডিসির একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা কি অনেক বেশি স্লো, যেখানে ফ্ল্যাশ এডিসি অনেক বেশি ফাস্ট। তো দুটারই কিছু একটা ট্রেড অফ আছে, তুমি যেটা ইউজ করো। ঠিক আছে? তো আমাদের এবার আমরা একটু দেখি আসলে আমাদের যদি বুঝে থাকি, তাহলে আমাদের কি কি জিনিস একটু মাথায় রাখা লাগবে ডুয়াল স্লোপ এডিসি নিয়ে প্রবলেম সলভ করার সময়।
একটু চিত্রটার দিকে ভালোভাবে খেয়াল করি, আমাদের ইনপুটটা কি আকারে দেওয়া দেখো তো, পজিটিভ নাকি নেগেটিভ আকারে দেওয়া? এই যে এখানে যদি আমরা দেখি ইনপুটটা কি আকারে দেওয়া, মাইনাস ভি। আর দেখো এখানে আরেকটা আছে রেফারেন্স। দেখো রেফারেন্সটা তোমাদেরকে পরীক্ষায় নাও দিতে পারে। এই রেফারেন্স অ্যাকচুয়ালি বোঝায় ম্যাক্সিমাম ভ্যালু অফ ইনপুট, ওই যে ফ্ল্যাশ এডিসির মতোই। অর্থাৎ ফ্ল্যাশ এডিসিতে আমরা রেফারেন্সটা কিভাবে সেট করতাম, ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে। তো এখানেও আমাদের কি ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু হবে। ঠিক আছে। আর দেখো ইনপুটটা কি আকারে দেওয়া, নেগেটিভ আকারে দেওয়া। তো আমাদের এখানে একটা টাইম ছিল টি ওয়ান। টি ওয়ান এর পরিচয় কি ছিল, টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান ফুল সাইকেল। অর্থাৎ কাউন্টার একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যে টাইম লাগে সেটাই হচ্ছে তার টি ওয়ান। তাহলে টি ওয়ান কি হবে, 2 টু দি পাওয়ার n ইন্টু টি ক্লক। ওকে। আরেকটা টাইম ছিল টি টু। এই টি টুটা হচ্ছে টাইম টু রিচ ভোল্টেজ লেভেল জিরো। অর্থাৎ দেখো এই যে এই টাইমটা এক এক ইনপুটের জন্য এক এক রকম হয়। এই যে এখান থেকে শুরু করে, এখানে তো সে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছেছে। এই যে এখান থেকে শুরু করে দেখো এই যে 1 ভোল্ট এখানে পৌঁছাতে যে টাইম লাগছে এটাকে আমরা কি নামে ডিফাইন করছি, টি টু। অর্থাৎ দেখো ভোল্টেজ লেভেল কততে পৌঁছেছে সে, জিরোতে পৌঁছেছে। তাহলে এটার নাম কি আমাদের টি টু। তাহলে দেখো যখন আমাদের সুইচটা মাইনাস ভি ইনপুটের সাথে কানেক্টেড ছিল, এগুলো আমাদের যা যা লাগবে ম্যাথমেটিক্স করার জন্য আর কি, তখন আমাদের আউটপুটের ফর্মুলা কি ছিল, ভি ইন বাই আর সি ইন্টু কত, টি ওয়ান। আর যখন সুইচটা ভি রেফারেন্সের সাথে কানেক্টেড ছিল তখন আমাদের আউটপুট ছিল কি, ভি রেফ বাই আর সি ইন্টু টি টু, সামনে একটা কি ছিল, মাইনাস ছিল। ঠিক আছে। তো এই দুটা ফর্মুলা আমাদের একটু দরকার হবে। এবার দেখো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, বা আমি যেখানে একটু চিত্রটা এঁকে দেখাই, ধরো একটা নির্দিষ্ট ভোল্টেজ আসছে, এখানে হচ্ছে তোমার টি ওয়ান, এভাবে সে এখানে পৌঁছেছে। এতটুকু টাইম কত আমাদের, টি ওয়ান। এতটুকু টাইম হচ্ছে আমাদের টি টু। এই পয়েন্টে দেখো তো, এটা একটা ডিফারেন্ট স্ট্রেট লাইন, এটা একটা কি ডিফারেন্ট স্ট্রেট লাইন। এই পয়েন্টে দুটার ভ্যালু কি সেম না, স্ট্রেট লাইন দুটারই ভ্যালু সেম না? তাহলে দেখো আমরা যেটা করতে পারি, আমরা ধরে নিতে পারি ভিও ওয়ান আর ভিও টু দুটাই কি এই জায়গায় সেম, আমরা জাস্ট মডুলাস ভ্যালুটা নিব। এখন দেখো ভিও ওয়ান এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে ভি ইন বাই আর সি ইন্টু টি ওয়ান, অর্থাৎ টি ওয়ান টাইম পর। সিমিলারলি এটারও ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, পজিটিভ ভ্যালু নিলে ভি রেফ বাই আর সি ইন্টু টি টু। তাহলে দেখো আমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখা লাগবে, ভি ইন টি ওয়ান ইকুয়ালস টু ভি রেফ টি টু। এটা আমাদের একটা ফর্মুলা যেটা আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে। এই যে এখান থেকে আসছে আর সি কেটে গেলে। ঠিক আছে। তো এতটুকু আমাদের একটু খেয়াল রাখলেই আর কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে এই জিনিসটা? ওকে। তো এবার আমরা লাস্টলি আরেকটা ব্যাপার একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো পরীক্ষায় যেটা হয়েছে একবার, সেটা হচ্ছে এখানে পজিটিভ ভি ইনপুট না দিয়ে, মানে নেগেটিভ না দিয়ে একবার পজিটিভ প্লাস ভি ইন দিয়ে দিছিল। তাহলে আসলে কি চেঞ্জ হবে, সেটা আমরা একটু দেখি। ধরো আমরা একটু আগে দেখছি, যখন সুইচটা মাইনাস ভি নে কানেক্টেড না থাকে, এবার যদি প্লাস ভি নে কানেক্টেড থাকে তাহলে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের ভি ও ওয়ান, যেটা এটার ফর্মুলা কি ছিল, মাইনাস ওয়ান বাই আর সি। দেখো এই ইনপুটটা যখন কানেক্টেড তখন এটা তো একটা ইন্টিগ্রেটর, এই ইন্টিগ্রেটরের আউটপুটটা কত হবে আমরা একটু সেটা দেখি, মাইনাস ওয়ান বাই আর সি ইন্টু ইন্টিগ্রেশন ভি ইন ডিটি। তাহলে দেখো ভি ইন যেহেতু একটা কনস্ট্যান্ট, এটা বের হয়ে আসবে। আর লিমিট কত হবে, জিরো থেকে টি ওয়ান। তো আমরা ডিটি কে ইন্টিগ্রেট করব জিরো থেকে টি ওয়ান অব্দি। তাহলে ইন্টিগ্রেট করি, মাইনাস ভি ইন বাই আর সি জিরো থেকে টি ওয়ান। তাহলে আমরা আউটপুটটা কত পাচ্ছি, মাইনাস ভি ইন বাই আর সি ইন্টু টি ওয়ান। এটাই কি আমাদের আউটপুটের ফর্মুলা। দেখো তো আগের সাথে এখনকার ডিফারেন্স কি, আগেরটার সাথে এখনের ডিফারেন্স হচ্ছে এখনকার স্লোপটা কিন্তু নেগেটিভ আসতেছে। ঠিক আছে, দ্যাটস এতটুকুই। তো দেখো পরীক্ষায় তোমাদেরকে এরকম কোশ্চেন আসতে পারে, দেখবা যে এখন স্লোপটা দেখো আগের বার কোন দিকে বাড়ছিল, উপরের দিকে না? স্লোপ নেগেটিভ মানে কি, আসলে এটা ডাউনওয়ার্ড, তার মানে এইদিকে যাবে এবারে। তার মানে পরীক্ষায় এরকম কিছু দেখতে পারো আর কি। ঠিক আছে, মানে গ্রাফ যদি দিয়ে দেয় তাহলে এরকমও দেখতে পারো আর কি জিনিসটা, মানে এরপরে তো আপওয়ার্ড হবে, জিরোতে পৌঁছাতে হবে। মানে এই প্রথম টি ওয়ানটা দেখো আগের বার কি ছিল, ডাউনওয়ার্ড, উল্টা। আগের বার ছিল গ্রাফটা কিরকম, এরকম। এটা ছিল আগের বার। আর তাহলে মানে উপর দিকে আমরা গ্রাফ কখন পাবো, যদি আমরা মাইনাস ভি ইনটাকে কি দিই, অ্যাজ এন ইনপুট দিই। আর আমরা যদি মাইনাস ভি ইন না দিয়ে প্লাস ভি ইন দিই, তাহলে আমরা গ্রাফটা কোন দিকে পাবো, নিচের দিকে পাবো। এই দুটা ডিফারেন্স একটু খেয়াল রাখতে হবে।
ওকে, এই কয়েকটা কথাই, জাস্ট ডুয়াল স্লোপ এডিসির প্রবলেম বেশি কঠিন না। আমরা একটু প্রবলেম গুলো দেখবো, ঠিক আছে? কি কি প্রবলেম দেওয়া আছে, তো দেখি এই কোশ্চেনটা একটু পড়ো। এখানে বলা আছে যে একটা ডুয়াল স্লোপ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এখানে রেফারেন্স ভোল্টেজটা কত বলা, সেগুলো নিয়ে আসি ওখানে। ওকে, তো আমরা একটু পড়ি। একটা ডুয়াল স্লোপ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হ্যাজ ভি রেফারেন্স কত, 5 ভোল্ট, অ্যান্ড 8 বিট কাউন্টার। তার মানে আমাদের কাউন্টারটা কয় বিটের? 8 বিটের কাউন্টার, দ্যাট আউটপুটস অ্যান 8 বিট রিপ্রেজেন্টেশন অফ দ্য ইনপুট সিগন্যাল। এবং যে ক্লকটা ইউজ করা হয়েছে, দেখো তো এখানে কি ক্লকের ফ্রিকোয়েন্সি বলছে নাকি টাইম পিরিয়ড বলা হয়েছে? 1 মেগা হার্টস, তার মানে ফ্রিকোয়েন্সি বলা আছে 1 মেগা হার্টস। কার? ক্লকের। তাহলে 1 মেগা হার্টস মানে কি 10⁶6 হার্টস। আর আমরা জানি তাহলে ক্লকের টাইম পিরিয়ডটা কত হবে, টি ক্লক 1/f। তো আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, 1 মাইক্রোসেকেন্ড পাবো। তার মানে ক্লক যে টাইম পিরিয়ড সেটাও আমরা পেয়ে গেছি। ওকে, এবার কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে। আচ্ছা, একটাই অঙ্ক আছে ডুয়াল স্লোপের, তো এটা ভালোভাবে করলে আসলে হয়ে যায়, মানে ডুয়াল স্লোপের প্রিপারেশনটা। তো দেখো, আমরা একটু অঙ্কটা একটু ভালোভাবে বুঝি কিভাবে করা হয়েছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা পড়ি। ডিটারমাইন দ্য ইনপুট ভোল্টেজ রেঞ্জ, অর্থাৎ তোমাকে ইনপুট ভোল্টেজের রেঞ্জ জানতে চাইছে। নাম্বার অফ স্টেপস এন্ড স্টেপ সাইজ। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে বলছিলাম ডেল্টার আরো কিছু নাম আছে। একটা কি বলছিলাম, 1 LSB। এটাকে স্টেপ সাইজও বলে। ডেল্টাকে ডেল্টাকে স্টেপ রেজুলেশনও বলে, ইন্টারভালও বলে, ঠিক আছে? স্টেপ রেজুলেশনও বলে। এখন যেটা আসে আর কি পরীক্ষায় নাম, ঠিক আছে? আচ্ছা, তো দেখি তোমরা আমাকে বলো এটার ইনপুট ভোল্টেজ রেঞ্জ কত হবে। আমি বলছিলাম এটা বোঝার জন্য তোমাকে রেফারেন্স দেখতে হবে। অর্থাৎ রেফারেন্সটা কি ছিল, ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু না? তাহলে দেখো এখানে রেফারেন্সটা কত দেওয়া, 5 ভোল্ট। তার মানে আমাদের ইনপুট ভোল্টেজের রেঞ্জ কত হবে, 0 টু 5 ভোল্ট। এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজের রেঞ্জ। এরপর বলছে নাম্বার অফ স্টেপস। তো একটা এন বিট যদি হয় কাউন্টার, তাহলে নাম্বার অফ স্টেপস টোটাল কয়টা হবে, 2 টু দি পাওয়ার n অলওয়েজ, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার 8 অর 256 স্টেপস। ওকে, আর লাস্টলি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে স্টেপ সাইজ বা রেজুলেশন। তাহলে ডেল্টা বের করার ফর্মুলা কি ছিল, ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n। তার মানে 5 - 0 ডিভাইড বাই 256, এটাই কি আমাদের ডেল্টা বা স্টেপ সাইজ। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা একটু দেখি। দেখো এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ফর এ স্পেসিফিক ইনপুট ভোল্টেজ, ধরো এটা হচ্ছে তোমার 8 বিটের কাউন্টার। আচ্ছা, একটা 8 বিটের কাউন্টার কত থেকে কত পর্যন্ত কাউন্ট করতে পারে, 0 টু 255 পর্যন্ত সে কাউন্ট করতে পারার কথা। এখন ধরো একটা স্পেসিফিক ইনপুট ভোল্টেজ আসছে, একটা স্পেসিফিক কি আসছে, ইনপুট ভোল্টেজ আসছে। দেখো, ফর স্পেসিফিক ইনপুট ভোল্টেজ দ্য এডিসি আউটপুটস এ কাউন্ট অফ কত, 100। তার মানে এটা কাউন্ট করা শুরু করছিল 0 0 0 0 থেকে 0 1 2 3, কততে এসে থেমে গেছে, 100তে এসে থেমে গেছে কাউন্টারটা। তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে আসলে ইনপুট ভোল্টেজটা কত ছিল। দেখো, আমরা এটাই তো দেখছিলাম, তাই না? আমরা কাউন্টারে একটা কি আসবে, ইনপুট আসবে। কাউন্টার কাউন্ট করতে করতে একটা নির্দিষ্ট ভ্যালু থেকে স্টপ হয়ে যাবে। আর ওই সময় আমি যে ভ্যালুটা পাবো সেটাই কি তার কারেসপন্ডিং ডিজিটাল ভ্যালু, ইনপুটটার কারেসপন্ডিং। এখন তোমাকে কোশ্চেন করছে ঠিক উল্টা। তোমাকে বলছে তুমি একটা ইনপুট দিছো যার কারণে তুমি কাউন্টারে কত পাইছো ভ্যালু, এটা কিন্তু অ্যানালগ ভ্যালু বলছে আর কি, ঠিক আছে? এম দিছে, হ্যাঁ। এটা হচ্ছে একটা অ্যানালগ ভ্যালু পাইছো 100। তার মানে 0 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করতে করতে কাউন্টারটা 100তে এসে থেমে গেছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ইনপুটের ভ্যালুটা কত। তো আমরা একটু আগে একটা ফর্মুলা দেখছিলাম, বলছিলাম একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি ভি ইন T1 ইকুয়ালস টু কি, ভি রেফ T2। এখন T1 আর T2 কি তোমার জানা আছে? হ্যাঁ, T1 T2 তোমার জানা আছে। কিভাবে দেখো, আমি T1 এর একটা ফর্মুলা বলছিলাম। T1 এর ফর্মুলা কি ছিল, টাইম রিকোয়ার্ড ফর দি কাউন্টার টু কমপ্লিট ওয়ান ফুল সাইকেল। সেটা কি ছিল, 2 টু দি পাওয়ার n ইন্টু টি ক্লক। তাহলে দেখো আমাদের কাউন্টারটা কয় বিটের, 8 বিটের কাউন্টার। তাহলে এখানে কি পাবো, 2 টু দি পাওয়ার 8। আর ক্লক ফ্রিকোয়েন্সি কত, 1 মাইক্রোসেকেন্ড। তাহলে এখান থেকে পাবো টোটাল 256 মাইক্রোসেকেন্ড আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে T1 পেয়ে গেছি। এবার দেখো T2 আমরা কিভাবে পাইছি।
দেখো কাউন্টারটা কাউন্ট করছে কত পর্যন্ত? 100 পর্যন্ত। তুমি বলো, তোমরাই বলো যে 0 থেকে 1 পর্যন্ত কাউন্ট করতে কত সময় লাগে কাউন্টারের? 1 মিলি সেকেন্ড না? সরি, 1 মাইক্রো সেকেন্ড না? দেখো এই যে কাউন্টারটা দিছে এটার ক্লক কত? 1 মাইক্রো সেকেন্ড। তার মানে 0 থেকে যদি সে 1 আসতে চায় কত কত মাইক্রোসেকেন্ড লাগবে? 1 মাইক্রোসেকেন্ড। 1 থেকে যদি 2 তে আসতে চায় কত মাইক্রোসেকেন্ড লাগবে? আরো 1 মাইক্রোসেকেন্ড। তার পরের মাইক্রোসেকেন্ডে সে কোথায় যাবে? 3-এ। তার মানে দেখো 0 থেকে 3 কাউন্ট করতে তার টোটাল টাইম লাগছে কত? 3 মাইক্রোসেকেন্ড। এটা আমরা এভাবে হিসাব করতে পারতাম না? 3 ইন্টু টি ক্লক। দেখো 3 পর্যন্ত কাউন্ট করছে যেহেতু, তাহলে কত? 3 ইন্টু টি ক্লক। তাহলে দেখো 3 ইন্টু 1 ক্লক মানে 1 মাইক্রোসেকেন্ড দিলেই কিন্তু আমি 3 মাইক্রোসেকেন্ড আউটপুটটা পেয়ে যেতাম। তাহলে আমার যেহেতু কাউন্টারটা 100 পর্যন্ত কাউন্ট করছে, তাহলে টি টু কত হবে? 100 ইন্টু টি ক্লক হবে না? অর্থাৎ যতবার কাউন্ট করতেছে সে, প্রত্যেকটা কাউন্ট করতে তার টাইম লাগতেছে কত? একটা করে ক্লক। তাহলে 100টা কাউন্ট করতে তার 100 ইন্টু টি ক্লক বা 100 ইন্টু 1 মাইক্রোসেকেন্ড বা 100 মাইক্রোসেকেন্ড তার দরকার হবে। তাহলে দেখো সবকিছু আমি পেয়ে গেছি। তাহলে ভি ইনপুট এখানে এখন সবগুলা বসাই দিব এই ফর্মুলাতে। ভি ইনপুট আমি জানি না। টি 1 কত? 256। ভি রেফ কত? 5। টি 2 কত? 100। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে আমি আমার ইনপুটটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার ইনপুট ভ্যালু। খুবই কমন কোয়েশ্চেন, প্রতিবারই আসে এই ধরনের কোয়েশ্চেন, যে তোমার একটা ইনপুট আসছে, ইনপুটের কারণে ক্লকটা একটা স্পেসিফিক ভ্যালু শো করতেছে, তাহলে ওই ইনপুটটা কত? ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন খুবই বেশি আসে। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটার মধ্যে? ওকে, তো আই হোপ সলিউশন নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, ডিটারমাইন দ্য টোটাল টাইম রিকোয়ার্ড টু গেট দ্য রিডিং ইন টু। আচ্ছা, এটা কোয়েশ্চেনটা আমরা একটু বুঝি। দেখো আমরা একটা জিনিস পড়ছিলাম, স্যাম্পলিং টাইম, খেয়াল আছে একেবারে শুরুতে ক্লাসে যখন আমরা এডিসি পড়তেছিলাম? স্যাম্পলিং টাইমের আসলে বেসিকটা কি ছিল, যে প্রত্যেকটা স্যাম্পলের মাঝখানে, হ্যাঁ, টাইম কত? টাইম রিকোয়ার্ড টু গেট আ স্যাম্পল। অর্থাৎ এক পর পর এক একটা স্যাম্পল পেতে আমার কত টাইম লাগতেছে। মানে ধরো তুমি 1 ভোল্ট দিছো, এটা একটা অ্যানালগ ভ্যালু, সেটাকে কততে কনভার্ট করে দিচ্ছে? 0 1 0-তে। তারপরের মুহূর্তে 2 ভোল্ট আসছে, 2 ভোল্টকে সে কনভার্ট করে দিচ্ছে 1 0 0-তে। এই যে পরপর দুটা স্যাম্পল, এই যে স্যাম্পল গুলা পাইছো, এই স্যাম্পল গুলা পাওয়ার মাঝখানে টাইম পিরিয়ডটা কত বা রিকোয়ার্ড টাইমটা কত, সেটাই কি ছিল? স্যাম্পলিং টাইম ছিল। এখন দেখি একটা ডুয়াল স্লোপ এডিসিতে একটা স্যাম্পলকে টোটালি স্যাম্পলিং করতে কত টাইম লাগে। তো আমরা দেখছি ফার্স্টে এখানে আমাদের ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ আর এক্স অ্যাক্সিসে যদি টাইম থাকে, তো 0 থেকে T1 অর্থাৎ প্রথম T1 টাইম, এই যে এতটুকু টাইম কি ছিল আমাদের T1, ধরো 1 ভোল্ট আসলে এটা কি হয়? ইন্টিগ্রেট হয়। আমাদের ইনপুটটা ইন্টিগ্রেট হয়, ইন্টিগ্রেট হয়ে এভাবে পৌঁছায় এখানে। এটা ধরো 1 ভোল্ট। তারপরে কি হতো? এটা অন্য একটা স্লোপকে মেনটেন করে সে 0-তে এসে পৌঁছাইতো, তাই না? এখানে টাইমটা কত লাগতো তার? T2। এবং দেখো যখনই সে 0-তে এসে পৌঁছাইতো, তখন কাউন্টারে যে ভ্যালুটা থাকতো, সাপোজ সেটা 1 0 1 0, এটাই কি হয়ে যেত? আমার 1 ভোল্টের জন্য কারেসপন্ডিং ডিজিটাল ভ্যালু হয়ে যেত না? তার মানে কি স্যাম্পলিং করা কমপ্লিট না? অর্থাৎ আমাদের স্যাম্পলিং মানে কি আসলে এখানে, একটা 1 ভোল্ট সিগন্যাল আসলে সেটাকে কি করা? ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। তো দেখো তো টোটাল টাইম কত লাগছে স্যাম্পল করতে? এই দেখো এখান থেকে এখানে পৌঁছাতে কত সময় লাগছে। মানে এখান থেকে তো শুরু হয়েছে, তাহলে এখান থেকে এখানে পৌঁছাতে লাগছে একটা T1 টাইম, আর এখান থেকে এখানে পৌঁছাতে টাইম লাগছে কত? T2। তাহলে আমি যদি T1 আর T2 কে সাম করি তাহলে আমি কি পেয়ে যাবো? স্যাম্পলিং টাইমটা পেয়ে যাবো না? বুঝতে পারছো? অর্থাৎ স্যাম্পলিং টাইম মানে আসলে হচ্ছে এই 1 ভোল্টকে একেবারে শুরু থেকে শুরু করে 0 1 0 ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করতে যে টাইমটা লাগছে সেটাই হচ্ছে তার স্যাম্পলিং টাইম। তো ফ্ল্যাশ এডিসির ক্ষেত্রে স্যাম্পলিং টাইমটা কি ছিল? সেম ছিল। বাট এই ডুয়াল স্লোপ এডিসিতে আমরা একটু আগেই দেখছি, ধরো এখন 1 ভোল্ট না এসে যদি 2 ভোল্ট আসতো, তাহলে দেখো 2 ভোল্ট এইভাবে এখানে পৌঁছাইতো। বাট পৌঁছাইতো মানে 0-তে পৌঁছাইতো কিন্তু এটার একটা প্যারালাল লাইন নিয়ে, যেহেতু তলের যে স্লোপটা এটা সেম। তাহলে দেখো এখন কি হবে? সেম। এই T2 কি সেম হয়েছে না ডিফারেন্ট হয়েছে বলো তো? T2 কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। তার মানে ডুয়াল স্লোপ এডিসিতে তোমার স্যাম্পলিং টাইমটা কি হয়? অলওয়েজ ডিফারেন্ট হয়, সেম হয় না। এটা তোমাকে বের করে নিতে হয় কি T1 T2 থেকে। ওকে, আচ্ছা, এখন আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইম কত হতে পারে একটা ডুয়াল স্লোপ এডিসির ক্ষেত্রে? ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইম,
ধরো আমরা উপরের কেসটাই চিন্তা করি, উপরের কেসে আমার ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? আমরা একটু আগে দেখছি ভি রেফারেন্সটা কত দেবা, 5 ভোল্ট দেবা। তার মানে ম্যাক্সিমাম আমাদের ইনপুটটা কত হতে পারে, 5 হতে পারে। তো আমি একটু দেখি, এখানে ধরো এটা হচ্ছে T1। তো ধরো 2 ভোল্ট আসছে, 2 ভোল্ট আসলে কি হবে, 2 ভোল্ট এভাবে যাবে, এখানে গিয়ে এভাবে পৌঁছাবে। এখন ধরো এর পরবর্তীতে 4 ভোল্ট আসছে, এই যে এটার প্যারালাল লাইন নিয়ে সে জিরোতে পৌঁছাবে। এরপরে ধরো ম্যাক্সিমাম যেটা সেটা আসছে 5 ভোল্ট। আমরা জানি কি স্লোপ কিন্তু ইনপুটের সাথে প্রপোর্শনাল। তার মানে ইনপুট যত বেশি হবে, স্লোপটাও তত কি হবে, বেশি হবে। এবং ফলের সময় সে আগের যে স্লোপটা সেটাকে ফলো করে এই জিরোতে পৌঁছেছে। দেখো তো কোন ইনপুটটা বা কোন স্যাম্পলটা পাইতে তোমার সবচেয়ে বেশি টাইম লাগছে? তুমি গ্রাফ দেখলে ফাইভ বুঝছো ভোল্ট এক্স্যাক্টলি। ইনপুটটা যখন ম্যাক্সিমাম উইচ ইজ 5 ভোল্ট, তো 5 ভোল্টের জন্য তোমার প্রথমে চার্জিং টাইম লাগছে T1, আর ডিসচার্জিং টাইম লাগছে কত, এই যে দেখো অনেক বড় T2। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে T1 আর T2 সমান হয়। ঠিক আছে, কারণ দেখো তুমি উঠার সময় তোমার স্লোপ কি ছিল? স্লোপটা যদি আমরা দেখি, এই উঠার সময় স্লোপটা কি হয় বলো তো? ভি ইনপুট বাই আরসি না? ইনপুটটা কত আমার এখানে, 5, তাহলে 5/RC। আর ফলের যে স্লোপটা এটা কত ছিল? ফল যখন করতেছে ভি রেফারেন্স বাই আরসি। তাহলে আমাদের রেফারেন্সটাও কত হয়, ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু সমান হয় না? এটা কত, তাহলে এটাও 5। তাহলে দেখো তো দুটা স্লোপই কি সেম না আসলে? তার মানে যখন ম্যাক্সিমাম ইনপুটটা আসে তখন T1 আর T2 সমান হয়ে যায়। তখনই তোমার কি পাওয়া যায়, ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইম পাওয়া যায়। তো ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইম হচ্ছে T1 + T2, অর তুমি নর্মালি বলতে পারো T2 আর T1 কি হয়ে যায় ওই সময়, সমান হয়ে যায়। তার মানে 2T1। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইম। খেয়াল রাখা যাবে এই ব্যাপারগুলো। এখানে কিন্তু সব বলে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের দরকার হতে পারে। ওকে, তো আমরা এবারে কোশ্চেনটা একটু দেখি আমাদের কি ছিল। 3 নাম্বার কোশ্চেনটা আমরা একটু পড়ি। আহ, 3 নাম্বারে আমাদেরকে বলা হয়েছে ডিটারমাইন দ্য টোটাল টাইম রিকোয়ার্ড টু গেট দ্য রিডিং ইন টু, অর্থাৎ এই টুতে যে রিডিং বা স্যাম্পলটা আসছে আর কি, এই স্যাম্পলটা পেতে আমাদের টোটাল কত টাইম লাগছে। তো আমরা জানি স্যাম্পল পেতে আমাদের টোটাল কত টাইম লাগছে, T1 + T2। এখন T1 তো আমরা জানি 2⁸ ইন্টু T ক্লক, তাই না? আর T2টা কত, দেখো এই আমাদের স্যাম্পলটা কততে এসে থামছিল, 100-তে, তাই না? তাহলে যেখানে থামছে ইন্টু T ক্লক, একটু আগে আমরা দেখছি, হ্যাঁ। তো এটা হচ্ছে T2। T2 হচ্ছে, এভাবে মনে রাখতে পারো, কাউন্টারটা কোন ভ্যালুতে এসে থামছে, কাউন্টারের ভ্যালু ইন্টু T ক্লক, এটাই হচ্ছে কি তোমার T2 এর ফর্মুলা। আর T1 এর ফর্মুলা হচ্ছে T⁴ ইন্টু T ক্লক। তো এই দুটা ফর্মুলা একটু খেয়াল রাখতে পারো চাইলে আর কি। এখন দেখো সবকিছু আমার জানা আছে না? 2⁸ মানে কত, 256। আর T ক্লক মানে কত, 1 মাইক্রোসেকেন্ড, প্লাস 100 ইন্টু T ক্লক হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড। তো আমরা এখান থেকে পাচ্ছি টোটাল 356 মাইক্রোসেকেন্ড। এটাই হচ্ছে তোমার স্যাম্পলিং টাইম। 4 নাম্বার কোশ্চেনটা, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম স্যাম্পলিং রেট অফ দি এডিসি। ওকে, ম্যাক্সিমাম স্যাম্পলিং রেট। আচ্ছা, কখন আমরা ম্যাক্সিমাম স্যাম্পলিং রেট পাবো, যখন আমরা, তো ফার্স্ট অফ অল, ইউজ করবো যখন। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইমটা আমাদের আগে বের করতে হবে, তাই না? তার জন্য তাহলে বলো ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইমটা কত? 2T1 না, আমরা একটু আগে দেখে আসছিলাম তো, একটু আগে দেখছিলাম না ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইম মানে একটা স্যাম্পলকে, কোন স্যাম্পলটাকে তোমার স্যাম্পলিং করতে সবচেয়ে বেশি সময় লাগবে সেটা হচ্ছে কি, ইনপুটটা যখন ম্যাক্সিমাম হয় সেটা। তো একটু আগে আমরা দেখে আসি ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইমটা কত হয়, 2T1। তাহলে এই যে ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইমটা আমরা বের করে ফেলছি, টু T1। তাহলে 2 × T1 কত, 256 মাইক্রোসেকেন্ড, তার মানে 512 মাইক্রোসেকেন্ড। এটাই কি আমাদের ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইম। আর দেখো স্যাম্পলিং রেট আর স্যাম্পলিং টাইমের মধ্যে ডিফারেন্স কি, আমি দেখাছিলাম ফার্স্ট ক্লাসে যে স্যাম্পলিং রেটটা হচ্ছে আসলে একটা ফ্রিকোয়েন্সি বলতে পারো। তাহলে এটার সাথে স্যাম্পলিং টাইমের সম্পর্ক কি হবে, ইনভার্স হবে না, মানে F = 1/T এর মতো আর কি। ঠিক আছে, তাহলে স্যাম্পলিং রেট = 1/স্যাম্পলিং টাইম। তো আমরা স্যাম্পলিং রেটটা এখান থেকে বের করে নিতে পারবো। আচ্ছা, এবার আসি আমরা একেবারে লাস্ট কোশ্চেনে। দেখো, a person wishes to get a sampling rate 4 times that of the current circuit, অর্থাৎ স্যাম্পলিং রেটটাকে সে কি করতে চায়, নিউ যে স্যাম্পলিং রেটটা হবে সেটাকে 4 টাইমস অফ ওল্ড স্যাম্পলিং রেট করতে চাইছে।
তো কোশ্চেন করছে ডিটারমাইন হাউ মেনি বিটস শুড বি ইউজড ফর দ্য কাউন্টার, অর্থাৎ কাউন্টারে বিটটা এখন কয় বিট আছে কাউন্টারে বর্তমানে। এই কাউন্টারটা আমাদের অঙ্কতে ছিল 8 বিট, অর্থাৎ এই কাউন্টারের বিট সংখ্যা চেঞ্জ করে কি এই কাজটা করা যায় কি না। ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে নিউ স্যাম্পলিং রেটটা কত, এফ নিউ, আর ওল্ডটা কত, এফ ওল্ড। তাহলে আমাদেরকে নিউটাকে ওল্ডটার 4 টাইমস করতে হবে, তার মানে কি নিউ যে স্যাম্পলিং টাইমটা সেটাকে আমি এভাবে লিখতে পারি না, 1/T ওল্ড। তার মানে টি ওল্ড, অর্থাৎ ওল্ডের যে টাইম পিরিয়ড আর নিউ এর টাইম পিরিয়ডের মধ্যে ডিফারেন্স কি। ঠিক লিখছি, মানে একটু উল্টা লিখে ফেলছি, দাঁড়াও। তার মানে আমাদের নিউ যে টাইম পিরিয়ড হবে এটা ওল্ডের কত হবে, 1/4 টাইমস হয়ে যাবে। ঠিক আছে। এখন দেখি তোমরাই বলো টাইম পিরিয়ডের ফর্মুলাটা কি ছিল, খেয়াল আছে। ম্যাক্সিমাম স্যাম্পলিং টাইম 2 × T1, তাই না। এখন T1 মানে কি ছিল, 2 × 2 টু দি পাওয়ার n × T ক্লক না। জাস্ট এতটুকু একটা জিনিস না, তাহলে দেখো এটাকে আমরা এখানে এনে বসাই দেবো। তাহলে T1 এর জায়গায় কি রাখবো, T ওল্ড এর জায়গায় আমরা লিখি 2 × n × T ক্লক। আর 4, এটাকে কি লেখা যায়, 2 স্কোয়ার লেখা যায় না। তাহলে দেখো এটাকে যদি আমি উপরে তুলি, 2 × n - 2 × T ক্লক লেখা যায়। একটু খেয়াল করো আমাদের ফর্মুলাতে কি চেঞ্জ আসছে, আমাদের যেখানে n ছিল সেখানে এখন কি হয়ে গেছে বর্তমানে, n - 2 হয়ে গেছে না। তার মানে আমাদের বিট কত কমাতে হবে, যদি আগে বিট নাম্বার n হয়ে থাকে এখন বিট নাম্বারটাকে আমাদেরকে n - 2 করতে হবে। তার মানে আগে আমাদের কাউন্টারটা ছিল 8 বিটের, এখন কাউন্টারটাকে কয় বিটের করতে হবে, 6 বিটের করতে হবে। তাহলে আমি কি করতে পারবো, এই যে স্যাম্পলিং রেটটা এটাকে আগের তুলনায় 4 গুণ করতে পারবো। বোঝা গেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, কাউন্টারটার বিট কত করতে হবে, 2 বিট কমিয়ে 6 বিট করলে আমাদের কি হয়ে যাবে, স্যাম্পলিং রেটটাকে 4 গুণ করা যাবে। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডুয়াল স্লোপ এডিসি, আর এখানে যে প্রবলেমটা দেওয়া আছে ওটা সলিউশন। তো পরীক্ষায় প্রতিবারই এখান থেকে কোশ্চেন আসে, আর এই যে 5টা কোশ্চেন এগুলো থেকেই সাধারণত দেখা যায় তোমাদের পরীক্ষার কোশ্চেন গুলো আসতেছে। তো এটা একটু ভালোভাবে তোমাদেরকে শিখতে হবে আর কি। ঠিক আছে। অর্থাৎ ডুয়াল স্লোপ এডিসির যে প্রবলেমটা দেওয়া আছে ক্লাসের পাশাপাশি, আহ থিওরির পাশাপাশি এই প্রবলেমটা একটু ভালোভাবে সলভ করতে পারতে হবে। ওকে, সো কারো কি কোনো কোশ্চেন আছে এর মাঝখানে। না স্যার, বাট আমাদের স্যার ক্লাসের কি রেকর্ডিং হয়েছে? কারণ আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছিল তো। হ্যাঁ, আমি রেকর্ডিং তো দিছি, হচ্ছে আশা করি। ওকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে আহ, আমাদের তো এডিসি টপিকটা শেষ, আমরা এখন এখানে কিছু কোশ্চেন আছে ওগুলো একটু সলভ করবো। হাই হাই, এরকম কেন। আহা। ওকে, তো দেখি আমরা এখানে একটা কোশ্চেন আছে কিছু, এটা হচ্ছে ওল্ড প্র্যাকটিস শিটটা আর কি, বাট এটা কেন জানি ইয়া হচ্ছে না। আচ্ছা, ছোট হচ্ছে না এটা। ওকে, যাক। স্যার পিডিএফ এক্সপোর্ট করে, স্যার পিডিএফ ডাউনলোড করে দেন এক্সপোর্ট করেন ওয়ান নোটের মধ্যে। করলাম তো একটু আগে। আচ্ছা, পিডিএফ ডাউনলোড করে এক্সপোর্ট করতে বলতেছে, একটু আগে আমি করছি, ওইটাই তো করছি, এক্সপোর্ট করে দেখছি বাট সেম রয়ে গেছে। এই যে এক্সপোর্টেরটা কোথায়, এই যে আসা উচিত ছিল। ও আচ্ছা, এনিওয়ে হয়তো বা পিডিএফ এক্সপোর্ট করলে আসতে পারে, দাঁড়াও পিডিএফ ডাউনলোড করলে সরাসরি।
হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, তো আমি একটু কোশ্চেনটা দেখি। এটা হচ্ছে ওল্ড প্র্যাকটিস শিটের আর কি। আচ্ছা, কোশ্চেনটা একটু পড়ি। অ্যান অ্যানালগ সিগন্যাল, এটার ইনপুট রেঞ্জটা কত বলা? -1 ভোল্ট থেকে 16 ভোল্ট ইনপুট রেঞ্জটা, ঠিক আছে? অর্থাৎ -1 ভোল্ট টু 16 ভোল্ট। তো এটাকে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করছি উইথ এ কোয়ান্টাইজেশন এরর অফ লেস দেন অর ইকুয়াল টু কত? 0.78%। হ্যাঁ, 0.78% ওর ইনপুট ভোল্টেজ রেঞ্জ। এখানে একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছে যে ওভারঅল কোয়ান্টাইজেশন এরর ফর দিস ইনপুট সিগন্যাল শুড বি লেস দেন অর ইকুয়াল টু 0.78% অফ দ্য ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এরর। ঠিক আছে? আচ্ছা, তো দ্য কোয়ান্টাইজেশন এরর ইজ দ্য ম্যাক্সিমাম এরর। আচ্ছা, এগুলো তো খেয়াল আছে তাই না? কোয়ান্টাইজেশন এরর টার্মিনোলজি গুলো আই হোপ খেয়াল আছে। দেখো, তোমাকে বলছে কোয়ান্টাইজেশন এররটা লেস দেন কি হতে হবে? 0.78% অফ দি ইনপুট ভোল্টেজ রেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, বা আবার একটু এখানেও ভালোভাবে পড়তে পারো, দ্য ওভারঅল কোয়ান্টাইজেশন এরর ফর দিস ইনপুট সিগন্যাল শুড বি লেস দেন অর ইকুয়াল টু 0.78% অফ দি ম্যাক্সিমাম। দুইটাকে দুরকম কথা বলছে। আচ্ছা, যাই হোক, দেখি আমাদের যেটা দেখো ইনপুট ভোল্টেজের রেঞ্জ কত এখানে। দেখো, -1 থেকে 16 পর্যন্ত আমাদের সিগন্যালটা ভ্যারি করতেছে, তাহলে আমাদের ইনপুট ভোল্টেজের রেঞ্জ হয় অলওয়েজ ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। মানে এটাই হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজের রেঞ্জ। তাহলে ম্যাক্সিমাম কত? 16, আর মিনিমাম কত? -1। তার মানে ইনপুট ভোল্টেজের রেঞ্জ হচ্ছে কত? 17 ভোল্ট। তো তোমাকে বলা হয়েছে কোয়ান্টাইজেশন এরর। তো ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এররটা কত হয়? ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এররটা হয় তোমার ডেল্টা/2, খেয়াল আছে? ডেল্টা/2 হয়। তো ডেল্টা/2 এর ফর্মুলা কি ছিল? বা ডেল্টা ছিল কি তোমার ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইড বাই কত? 2 টু দি পাওয়ার n। এটা কি তোমার ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এরর। তো বলা হয়েছে ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এররটা 0.78% অফ কি ইনপুট ভোল্টেজ রেঞ্জ। তার মানে কত এটা? 0.78% অফ 17 ভোল্ট হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাকে বলে দিচ্ছে আর কি। তো ভি ম্যাক্স মাইনাস ভি মিন করলে এখানে কত পাবো? 17 পাবো, এই যে এই জায়গাতে। নিচে কি 2 টু দি পাওয়ার n+1 ইকুয়াল টু 0.78% মানে কত? 0.781/100 ইন্টু 17 ভোল্ট। তো এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে এই যে 2 টু দি পাওয়ার n+1 সমান সমান কত? ওয়েট, 17 17 কাটা 100/0.781। আচ্ছা, এখান থেকে এন এর ভ্যালু বের করে আনতে পারবা তোমরা? একটু কেউ বের করতো দেখি কত আসে। আচ্ছা, জিনিসটা তো বুঝছো তাই না? তো অর্থাৎ বলা হয়েছে যে ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন যে এররটা সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজের রেঞ্জের 0.78% বা তার চেয়ে কি হতে হবে? কম। তো আমরা ইকুয়াল ধরে নিচ্ছি। ঠিক আছে? জাস্ট যা বলছে তাই। আহ, এখন একটু দেখো তো এনটা কত আসে এখানে সলভ করার পরে। জানেন স্যার, বলতেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ। এন এর মান তো 6 আসতেছে যতদূর আমি দেখি। হ্যাঁ, ফ্র্যাকশনে 6, আসার কথা, বরাবর 6 আসছে। 6 আসতেছে, 6 আসছে। ওকে। আচ্ছা, মানে ফ্র্যাকশনে আসার 6 কথা পয়েন্ট ছিল। স্যার, 0.0046। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ধরো ধরো মানে 6.4 আসছে, ধরো পরীক্ষা অঙ্ক করার পর 6.4 আসছে। এগুলো সবসময় সেল করবা, 7 নিবা বিট। ঠিক আছে? তোমরা হয়তো বা কমিউনিকেশন কোর্সে দেখার কথা। মানে কিন্তু আমাকে তো এরর নিয়ে কাজ করতে হচ্ছে। তার মানে দেখো, 6 নিলে কিন্তু আর কন্ডিশনটা স্যাটিসফাই হবে না, বাট 7 নিলে কিন্তু কন্ডিশনটা ঠিক মতো স্যাটিসফাই হবে। তার মানে এই বিটের অঙ্কগুলো তো তুমি সবসময় সেল করে নিবা। ঠিক আছে? যা আসবে ওটাকে। ওকে। আচ্ছা। কিন্তু স্যার 6 এর পর তো তিনটা জিরো আসছে, তাহলে কি আমরা 6 ধরে নিব তো নাকি? ও না, হ্যাঁ, এখানে 6 হবে। এই যে এখানে তো ওইটাই আসতেছে, দেখা যাচ্ছে 6 হ্যাঁ, আসছে। আর নেক্সট কোশ্চেনটা তোমরা পারবা, ডিটারমাইন দ্য মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তো আমি বলছিলাম যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা তোমার ইনপুটের কত টাইমস হইতে হয়?
ডাবল হইতে হয়, তাই না? খেয়াল আছে? এই যে এই লাইনটা একটু মুখস্থ রাখতে বলছিলাম, যে স্যাম্পলিংটা, এটাকে নাইকুইস্ট থিওরাম বলে বা নাইকুইস্ট ফর্মুলা বলে। তোমার স্যাম্পলিং রেটটা তোমার ইনপুটের অলওয়েজ কত হতে হবে? মিনিমাম। স্যাম্পল ফ্রিকোয়েন্সি তোমার ইনপুটের কি হতে হবে? 2 গুণের চেয়ে বেশি, মিনিমাম 2 গুণ হতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার নাইকুইস্ট থিওরাম। আচ্ছা, আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। এখানে আমাদের একটা ডুয়াল স্লোপ, সরি ডুয়াল স্লোপ না, এখানে একটা আমাদেরকে ফ্ল্যাশ এডিসি দিয়ে দিচ্ছে। আচ্ছা, কেউ কি বলতে পারবে এটা কয় বিটের ফ্ল্যাশ এডিসি? 8 বিট। ভেরি গুড, ওকে 8 বিট। ঠিক আছে, আমাদেরকে দেখি কোশ্চেনে কি কি বলা আছে। আচ্ছা, কোশ্চেনে যাই বলা থাকুক না কেন, আমাদেরকে দেখি ভি রেফারেন্সটা 10 ভোল্ট বলা। আমার ফার্স্ট কোশ্চেন, এই ভি রেফারেন্সটা কত বলা? 10 ভোল্ট বলা। আমরা কি বাকি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো আগে টেবিল না বানিয়ে? পসিবল না, কিন্তু আগে টেবিল বানাতে হবে আমাদেরকে। ওই যে তো টেবিল বানানোর জন্য যেটা করতে হবে, যে নোডগুলোর ভোল্টেজটা বের করতে হবে। এটা V1, এটা কত V2, এটা কত V3, এটা V4, এটা হচ্ছে V5, V6, V7। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে এই ভোল্টেজগুলো কি করতে হবে? আগে নোডের ভোল্টেজগুলো বের করতে হবে। তো লাস্ট ক্লাসে একরকমই দেখাইছি, আর এখানে আরেক রকমই দেখাই, সমস্যা নেই। দেখো, আমাদের এই ওপ গুলোর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট যাবে এখান দিয়ে? আমরা জানি কি ওপ এর ইনপুট টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট যায় না। তার মানে প্রত্যেকটা রেজিস্টর কিসে আছে? সিরিজ আছে। সবসময় এটাই হবে, ফ্ল্যাশ এডিসে প্রত্যেকটা রেজিস্টর কিসে থাকবে? সিরিজে থাকবে। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত যে কারেন্টটা যাবে তার ভ্যালু কি হবে? আই। তাহলে আই সমান সমান আমরা কি জানি? দেখো, আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করি, তাহলে ওহমস ল অনুসারে আই কি হয়? ম্যাক্সিমাম থেকে মিনিমাম। দেখো কারেন্টটা যাচ্ছে কোথায়? 10 থেকে শুরু করে 0 ভোল্ট পর্যন্ত। তাহলে আই কত হবে? 10 - 0। মাঝখানে কয়টা রেজিস্টর আছে? একটু গুণে দেখবো, 8টা, মানে 8 আর আছে 9টা। মাঝখানে। না, 8টা রেজিস্টর, যেহেতু 3 বিট, 8টা রেজিস্টর আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে 8 আর, তাহলে আমরা পাবো কত? 10/8 আর, বা 5/4 আর, বা 1.25/আর। এটা হচ্ছে কি আমাদের কারেন্টের ভ্যালু। ওকে, এবার দেখো আমরা প্রত্যেকটা ভোল্টেজ কিভাবে বের করবো। দেখো V1, এই V1 ভোল্টেজটা কত হবে? V1 আমরা জানি কি, যে ভোল্টেজ সমান সমান কি হয়? কারেন্ট ইনটু রেজিস্টর হয় না? আই ইনটু আর হয় নাকি? ঠিক আছে, এখন দেখো কারেন্ট কত? এই রেজিস্টর, এই যে V1, এখান দিয়ে তো আমরা জানি সিরিজ কানেকশন, তাহলে কারেন্টটা কত? 1.25/আর। আর দেখো, যখন আমি V1 এর ভোল্টেজটা বের করব, এই যে V1 থেকে গ্রাউন্ড পর্যন্ত টোটাল কয়টা রেজিস্টর আছে বলো তো? ভি একটা একটা, তার একটা ভ্যালু কত? রেজিস্ট। R/2। তাহলে আমরা এখানে কত বসাবো? R/2 বসাবো। তাহলে আমরা কি পেয়ে যাবো? এই ভোল্টেজটা পেয়ে যাবো। কত আসে? 0.675 ভোল্ট আসবে। ঠিক আছে, সিমিলারলি আমি যদি V2 বের করতে চাই, দেখো যেহেতু সিরিজ সার্কিট, কারেন্ট সবার মধ্যে দিয়ে সমান, তাহলে কারেন্টের জায়গায় এটাই বসবে, 1.25/আর। বাট V2 হচ্ছে এখানে, আর V2 থেকে গ্রাউন্ড পর্যন্ত টোটাল কয়টা রেজিস্টর আছে দেখো তো? দুইটা, একটা হচ্ছে আর, একটা হচ্ছে R/2। দুইটা সাম করলে কত হয়? 3R/2 না? তাহলে এখানে কত বসবে? 3R/2 বসবে। আচ্ছা দেখো, এই যে কাজটা করতেছে, এটাতে কারো কোনো প্রবলেম হচ্ছে? তোমরা চাইলে ওই থিটার যে ফর্মুলাটা, ওইটা দিয়েও করতে পারো, সমস্যা নাই। ওই যে ভোল্টেজ ডিভাইডার ল দিও। ঠিক আছে, এখন আমি এটাও দেখাই দিচ্ছি, যেহেতু এটা অনেক সময় দেখবা সলিউশনে এটা দিয়ে করো আর কি। ঠিক আছে, দেখো তো V2টা কত আসছে? 1.875। আচ্ছা, সিমিলারলি এবার আমরা V3টা দেখি। দেখো কারেন্ট কত, যেহেতু সিরিজ সার্কিট অলওয়েজ এটা। এখন দেখো V3 থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত, এই যে V3 থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত রেজিস্টর আছে কয়টা? তিনটা, একটা হচ্ছে আর, একটা হচ্ছে আর, একটা হচ্ছে R/2। তাহলে কত টোটাল এখানে? 5R/2। তো এখান থেকে কি পাবো? বসে দেবো রেজিস্টরের ভ্যালু 5R/2 কত আসে। আচ্ছা, এগুলো একটু বের করে নিই আর কি আমরা। প্রত্যেকটাই আমাদের, আচ্ছা সবাই কি সিস্টেম বুঝছেন না কিভাবে বের করতে হবে? যদি বুঝে থাকো এখান থেকে নিয়ে নিই আর কি আমি ভ্যালুগুলা। 3.125, 4.375, এটা হবে 3.125, 4.375।
হ্যাঁ, তাহলে পরেরটা হবে 5.165, 5.625। V6 হচ্ছে 6.875, V7 হচ্ছে 8.125 ভোল্ট। ওকে, আচ্ছা, ভোল্টেজ গুলো সবাই বের করে নিতে পারবে না? তো আমাদের নেক্সট কাজটা আমরা করি। আমাদের কাজ হচ্ছে একটা কোয়ান্টাইজেশন টেবিল ফর্ম করা। তার প্রথম কলামে থাকবে কোয়ান্টাইজেশন রেঞ্জ, পরেরটাতে থাকবে কোয়ান্টাইজড ভ্যালু, আর লাস্টে থাকবে তোমার এনকোডেড ভ্যালু। তো প্রথম রেঞ্জটা কি হয়, 0 থেকে V1। তো আমাদের V1টা কত আসছে, 0.675। তাহলে 0 থেকে 0.675 পর্যন্ত তোমার প্রথম রেঞ্জ। তারপরের রেঞ্জটা কি হয়, V1 থেকে শুরু করে V2 পর্যন্ত হতো। তো V2টা কত আমাদের, 1.875। তাহলে এটা কত, 1.875। এর পরের রেঞ্জটা কত, 1.875 থেকে শুরু করে V3 পর্যন্ত, উইচ ইজ 3.125। তাহলে এটা কত, 3.125। এর পরেরটা হচ্ছে 3.125 থেকে, মানে পর্যায়ক্রমিক ভাবে যেতে থাকবে, 4.375। আর এরপরটা হচ্ছে 4.375 থেকে শুরু করে 5.625। সো এরপরটা হচ্ছে 5.625 থেকে 6.875। এরপরটা হচ্ছে 6.875 থেকে শুরু করে 8.125। আর একেবারে লাস্টে হচ্ছে 8.125 থেকে শুরু করে 10 ভোল্ট। ওকে, তো এখন কোয়ান্টাইজ ভ্যালুগুলো কত হবে, তোমাদেরকে বলছিলাম ম্যাক্সিমাম আর মিনিমামকে যোগ দিয়ে কি করবা, অ্যাভারেজটা নিবা। তো অ্যাভারেজটা নিলে এটা একটু তোমরা বসাই নিও, মানে পরীক্ষার সময় তো বসাইতেই হবে। তো এটা কত হবে, 0.335, না 3387 সামথিং কিছু একটা হবে। যাই হোক, এগুলো পর্যায়ক্রমিক ভাবে তোমরা একটু বসাই নিও। তো আমরা জানি কি, যে 0 থেকে 0.675, এটার জন্য এনকোডেড ভ্যালু কত, 000। পরেরটার জন্য কত, 001। এরপর এটার জন্য কত, 010। এটার জন্য কত, 011, 100, 101, 110, লাস্টলি হচ্ছে 111। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে, এই ফ্ল্যাশ এডিসি নিয়ে যখনই কোশ্চেন আসবে আমাদেরকে এই কাজটা আগে করে নিতে হবে। কোয়ান্টাইজেশন টেবিলটা আমাদের ফার্স্ট কাজ কি, ফর্ম করে নেওয়া। এবার দেখো আমরা কোশ্চেনগুলো এবার আস্তে আস্তে পড়ি। আচ্ছা, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ রেজিস্টরস, পারবা না? এই যে টোটাল নাম্বার অফ রেজিস্টরস অ্যান্ড কম্পারেটরস টু রিকোয়ার্ড এ 3 বিট ফ্ল্যাশ এডিসি। তো কয়টা রেজিস্টর আর কয়টা কম্পারেটর লাগবে, যেহেতু 3 বিট ফ্ল্যাশ এডিসি তার মানে 2 টু দি পাওয়ার 3, 8টা রেজিস্টর অথবা 7টা কি লাগবে, কম্পারেটর লাগবে। ঠিক আছে, আচ্ছা। তারপর নেক্সট কোশ্চেন, ক্যালকুলেট দ্য 1 LSB ফর ইচ স্টেপ সাইজ ফর এ 3 বিট ফ্ল্যাশ এডিসি। তো 1 LSB ফর্মুলা কি ছিল, ডেল্টা আর কি, হ্যাঁ, ভি ম্যাক্স মাইনাস ভি মিন। তো ভি ম্যাক্সটা কত হবে, 10 - 0 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 3, এটাই কি আমাদের ডেল্টা। আচ্ছা, C নাম্বারের পরে যে ডিতে আগে আসি, দেখো তোমার একটা ইনপুট ভোল্টেজ আসছে, বলা হয়েছে ডিতে ইনপুট ভোল্টেজটা কত, 7 ভোল্ট। কমেন্ট অন দি কোয়ান্টাইজেশন রেঞ্জ ইন উইচ দ্য ইনপুট লাইস। তোমরা বলো, ইনপুট যদি 7 ভোল্ট হয়, এটা কোন লাইনের মধ্যে পড়ছে, মানে এই কোন রেঞ্জে পড়ছে বলো তো? এই রেঞ্জে না, দেখো তো, সিক্স পয়েন্ট এইট 6.875 সেভেন থেকে ফাইভ 8। থেকে 8.125। তো তোমাকে এটাই জানতে চাইছে, একটু কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করে দেখবা যে তোমাকে কোয়ান্টাইজেশন রেঞ্জটা কত এই 7 ভোল্টের জন্য, সেটা জানতে চাইছে। তাহলে কত কোয়ান্টাইজেশন রেঞ্জটা, 6.875 থেকে শুরু করে 8.125, এই রেঞ্জের ভেতরে তোমার 7 ভোল্ট আসছে। আর নেক্সট কোশ্চেন করছে, ফাইন্ড দি ডিজিটাল আউটপুট ফর দ্য গিভেন ইনপুট। অর্থাৎ এটা ডিজিটাল আউটপুটটা কত, তোমরাই বলো। দেখো এই রেঞ্জে যারা পড়বে তাদের ডিজিটাল আউটপুটটা কত হবে, 110 হবে। তার মানে ইনপুট যদি 110। 7 ভোল্ট হয়, তার ডিজিটাল ভ্যালু হবে 110। এটাই জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, ওকে। এরপর নেক্সট কোশ্চেন, ইফ আ 3 বিট আউটপুট ইজ 110, অর্থাৎ তুমি ইতে বলা হয়েছে তুমি আউটপুট পাইছো কত, ডি আউটটা 110 পাইছো। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু ইনপুট VA দ্যাট প্রডিউসেস দিস আউটপুট। অর্থাৎ তোমাকে কোন ইনপুটের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য এই আউটপুটটা পাওয়া পসিবল সেটাই জানতে চাইছে। তো দেখো, এটা হচ্ছে আগের অঙ্কটার উল্টা। আমি 110 কখন পাবো, দেখো তো, এই 110 আউটপুটটা কোন রেঞ্জের জন্য পাবো, এই রেঞ্জের জন্য না। অর্থাৎ আমার কোনো ইনপুট যদি 6.875 থেকে শুরু করে 8.125 ভোল্ট,
এই রেঞ্জের মধ্যে পড়ে তার জন্য করেসপন্ডিং আউটপুট কি হবে? 110। তাহলে তোমরাই বলো ইনপুটের মিনিমাম ভ্যালুটা কত 110 পাওয়ার জন্য? 6.875। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। আর ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 8.125, এইটা। ঠিক আছে, ওকে, তাহলে এটাও গেল। এবার আমরা এফ নাম্বারটা দেখি। ইফ 1 বিট ইজ ইনক্রিজড ফ্রম 3 বিট ফ্ল্যাশ এডিসি, হাউ মেনি, সেম কোয়েশ্চেন, মানে 1 বিট বাড়ানো হয়েছে, তার মানে এখন কম্পারেটরটা 3 থেকে কত বিট হয়ে গেছে? 4 বিট হয়ে গেছে। তো তোমার কয়টা রেজিস্টর আর কয়টা কম্পারেটর লাগবে? তো এটা তো বলতেই পারবা 16টা রেজিস্টর আর 15টা কম্পারেটর লাগবে। এবার আসি আমরা সি নাম্বারটা। তোমাকে এই গ্রাফটা আঁকতে বলছে ভি ইনভার্সিটি ওর। তো আমরা তো দেখছি লাস্ট ক্লাসে কিভাবে আঁকতে হয়। তো আমাদের ওয়াই অ্যাক্সিসে কে থাকে? ডি আউট। আর এখানে হচ্ছে কত? ভি ইন। এই গ্রাফটা আঁকতে বলা হয়েছে। তো আমরা দেখি প্রথম রেঞ্জটা কত। 0 থেকে 67, 0.675। তাহলে আমি এখানে 0 লিখি, এখানে লিখি কত? 0.675। মানে এই প্রত্যেকটা পয়েন্টের নামটা এখানে উল্লেখ করবে। এরপরে রেঞ্জটা কত? 0.675 থেকে 1.875। তাহলে এখানে কত থাকবে? 1.875। এরপরে কত? 3.125। তারপরে কত? 4.375। এরপর হচ্ছে 5.625। আর 5.625 এর পরে হচ্ছে 6.875, 8.125, আর লাস্টলি হচ্ছে 10 ভোল্ট। তাহলে বলো 0 থেকে 0.675 এর মধ্যে যদি কোনো একটা ভ্যালু আসে, তাকে আমরা কত দিয়ে অ্যাসাইন করবো? এটার অ্যাভারেজটা 0.3387 মনে হয়, কিছু একটা এরকম আসে। যাই হোক, তো আমি হচ্ছে এই এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ভ্যালুটা কি থাকবে? অনুষ্ঠান থাকবে 0.33 সামথিং। আচ্ছা, এটাকে আমরা 000 নম্বর ডিফাইন করতে পারি। তারপরে ওই রেঞ্জে গেলে আরেকটা ভ্যালু, এইভাবে বাড়তে থাকতো, তাই না? এই গ্রাফটা আঁকা যাবে? কারো কোনো প্রবলেম আছে কিনা আঁকতে? এই যে এটাই আঁকতে চাইছি তোমার কাছ থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্রবলেমটা আর কি। এই প্রবলেমটা একটু ভালোভাবে দেখিও। এটা পারলে মোটামুটি অনেকটু ক্লিয়ার হয়ে যায়। লাস্টলি আরেকটা একটু দেখি আমরা। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা একটু নিচে যাই। আহ, ধরো এখানে একটা 2 বিট ফ্ল্যাশ এডিসি আঁকি। ওকে, আচ্ছা, এটা তো একটা ফ্ল্যাশ এডিসি। এটা কয় বিটের ফ্ল্যাশ এডিসি? 4 বিট। এটা একটা 4 বিটের ফ্ল্যাশ এডিসি। আমি বললাম আমার ইনপুটের রেঞ্জ হচ্ছে -5 to 5 ভোল্ট। দেখো আমি তোমাকে সার্কিট ডিজাইন করতে দিচ্ছি এখন। এটা হচ্ছে আমার V1, না এটাকে আমি বলি ভি প্রাইম। এই জায়গাটাকে বলি ভি ডাবল প্রাইম। রেজিস্টার গুলো আমি দিই R1, R2, R3, R4। আচ্ছা, খেয়াল করো আমি তোমাকে কি বলছি, ইনপুট ভোল্টেজ রেঞ্জটা কত বলছি? -5 to 5 ভোল্ট। তো তোমরা বলো এখানে কত? এখানে কি গ্রাউন্ডেড থাকবে এখন এই নিচের পয়েন্টটা? আচ্ছা, ভি মাইনাস। প্রাইমটা। এক্স্যাক্টলি, আমরা বলছিলাম যে আগে কেন গ্রাউন্ড থাকতো, কারণ আমাদের রেঞ্জটা কত হতো? 0 থেকে 10 ভোল্ট এভাবে থাকতো, তাই না? তার মানে 0 হচ্ছে মিনিমাম ভ্যালু, তাই গ্রাউন্ডেড থাকতো। এখন কি আমি গ্রাউন্ডেড থাকবে? থাকবে না। এখন রেঞ্জটা কত ইনপুটের? -5 থেকে 5। তাহলে -5 to 5। এখানে আমি কত বসাবো? -5। আর এখানে কত বসবে? 5 ভোল্ট। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এবার দেখো, তোমাকে আমি বললাম যে কোয়ান্টাইজেশন রেঞ্জটা মানে ইউনিফর্ম হইতে হবে এমন না। এরকম একটা রেঞ্জ তোমাকে দেখা দিলাম পরীক্ষায়। ধরো -5 থেকে -1, -1 থেকে 1 ভোল্ট, 1 ভোল্ট থেকে 3 ভোল্ট, 3 ভোল্ট থেকে 5 ভোল্ট। আচ্ছা, এই রেঞ্জটা আমি তোমাকে ধরো পরীক্ষায় দিয়েই দিছি। আমার কোশ্চেন হচ্ছে, দেখো তো এখানে কি কোয়ান্টাইজেশন রেঞ্জটা ইউনিফর্ম?
ইউনিফর্ম না, কিন্তু দেখো প্রথম কন্ডেনসেশন রেঞ্জের মধ্যে ভোল্টেজ লেভেল কয়টা আছে? চারটা। -5 থেকে -1 এর মধ্যে ডিফারেন্স কত? 4। পরেরটাতে কয়টা? কত? 2। -1 থেকে +1, 2 জাস্ট, ঠিক আছে? তার মানে কোয়ান্টাইজেশন রেঞ্জটা ইউনিফর্ম না। তোমাকে এখন আমি সার্কিটটা ডিজাইন করতে বলছি, অর্থাৎ R1, R2, R3, R4 এর ভ্যালু কত হবে, এটা তোমার কাছে কি করতে চাওয়া হয়েছে? ডিজাইন করতে চাওয়া হয়েছে, ঠিক আছে? এখন দেখো, এখন এটা কিভাবে করতে পারি আমরা। তো এটা করার একটা শর্ট ট্রিক্স আছে, সেটা হচ্ছে তুমি হচ্ছে নর্মালি করতে পারো, সমস্যা নেই, বাট যেটা শর্ট ট্রিক্স করতে পারো সেটা হচ্ছে, দেখো -5 থেকে 5 ভোল্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত? 10 ভোল্ট। 10 ভোল্ট, তাই না? আমি বললাম কি 10 ভোল্টের জন্য আমি 10 কিলো ওহম ধরবো টোটাল। তুমি চাইলে 100 কিলো ওহম ধরতে পারো, সমস্যা নেই। আমি ধরলাম 10 ভোল্টের ডিফারেন্সের জন্য টোটাল রেজিস্টরের ডিফারেন্স কত হয়? 10 কিলো ওহম। তাহলে দেখো এই ভোল্টেজটা কত? এই ভোল্টেজটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2, এটা হচ্ছে আমাদের V3। ও তোমরা এতক্ষণ পড়ার হিসেবে তো জানোই প্রথম রেঞ্জটা কত হবে। ভি প্রাইম থেকে V1 রেঞ্জে হয় না? তারপরটা কি হয়? V1 থেকে V2, V2 থেকে V3, এই V3 থেকে ভি প্রাইম, এভাবেই তো যাবে নাকি রেঞ্জগুলা? তাহলে দেখো এই যে ভি প্রাইম থেকে V1, V1টা কত? এখান থেকে যদি আমরা তাকাই, এটা -1 না বলো তো? বলা যায় এটা যে -1? এই রেঞ্জটা দেখে বা এই টেবিলটা দেখে দেখো, টেবিলের ফার্স্ট রেঞ্জটা কত? -5 থেকে -1। তার মানে এই -5 হচ্ছে এখানে, এখান থেকে V1টাই তো প্রথম রেঞ্জ, সেটা কত? -1। দুজনের মাঝখানে ডিফারেন্স কয় ভোল্টের? 4 ভোল্ট। 4। তাহলে 4 ভোল্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 4 কিলো ওহম দিয়ে। দেখো আমি কিন্তু 10 ভোল্টকে রিপ্রেজেন্ট করছি কত দিয়ে? 10 কিলো ওহম দিয়ে। তাহলে 4 ভোল্টকে রিপ্রেজেন্ট করবো কত দিয়ে? 4 কিলো ওহম দিয়ে। এরপর দেখো এই ভোল্টেজটা কত, বলতে পারবা V2টা? 1। এক্স্যাক্টলি, দেখো পরের রেঞ্জটা কত? -1 থেকে 1। তার মানে আমরা জানি কি পরের রেঞ্জটা হবে V1 থেকে V2 পর্যন্ত। তাহলে এটা কত হয়ে যাবে? 1। -1 থেকে 1 ভোল্টেজের ডিফারেন্স কত? 2 2 ভোল্ট। ভোল্ট। তাহলে এখানে রেজিস্টর কত বসবে? 2 কিলো ওহম, ঠিক আছে? আর দেখো এরপরে কত? 1 ভোল্ট থেকে 3 ভোল্ট। তার মানে V3 কত? 3 ভোল্ট। এখানেও ভোল্টেজের ডিফারেন্স কত? 1 থেকে 3 তে 2। তাহলে টু এখানেও কত ভোল্ট বসাবো? 2 কিলো ওহম। এরপরও কত বসাবো? এই 3 থেকে 5-এ আর একটা 2 কিলো ওহম বসালে কি হয়ে যাবে? আমার কাজটা হয়ে যাবে, এই রেঞ্জটা আমি পেয়ে যাব। এখন তোমাদের সন্দেহ থাকতে পারে, তো আমরা দেখি। যদি সন্দেহ থাকে তাহলে হচ্ছে আমরা নর্মালি একটু অঙ্কটা, আচ্ছা সবাই কি বুঝছো অঙ্কটা? এমনি এভাবে আসতে পারে, অথবা দেখো এভাবে দিতে পারে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে 4K, 2K, 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 এখানে হচ্ছে তোমার 5 ভোল্ট, এখানে হচ্ছে -5 ভোল্ট। আচ্ছা বাকিটুকু আর রাখলাম নাকি? হ্যাঁ, এগুলো মাইনাসে যাচ্ছে, বাকিগুলো তো আমাদের লাগেও না অঙ্ক করতে। এতটুকু জাস্ট এঁকে দিলাম। তোমাকে বললাম আচ্ছা এই সার্কিটের কোয়ান্টাইজেশন টেবিলটা এঁকে দাও। তোমার ফার্স্ট কাজ কি হবে? এখানে হবে তোমার কোয়ান্টাইজেশন রেঞ্জ, আর এখানে হবে কি তোমার এনকোডেড ভ্যালু। তো এই কোয়ান্টাইজেশন রেঞ্জ বের করার জন্য তোমাকে কি কি করতে হবে? এই পয়েন্টের ভোল্টেজ V1টা বের করতে হবে, তারপরে এটা বের করতে হবে, এটা বের করতে হবে। এখন কিভাবে বের করবো? একটা ওয়ে হতে পারে ওই যে ভোল্টেজ ডিভাইডার ল শিখেছিলাম ওইটা দিয়ে, তো ওইটা দিয়ে করি। V1 ইকুয়ালস টু, দেখো V1 এর নিচে রেজিস্টরটা কত? 4। 4 এর সাথে কে মাল্টিপ্লাই হবে? 5। তাহলে 4 এর 5 মাল্টিপ্লাই করলে কত হয়? 4 5 20, 20। 20। আর উপরে কত আছে টোটাল? 6K। 2 2 2 6 এর সাথে -5 মাল্টিপ্লাই করলে -30। তাহলে নিচে কত বসবে? চারটা রেজিস্টরের সামেশন, উইচ ইজ 10K। তো এখান থেকে আমরা পাচ্ছি কত? -10/10 -1 ভোল্ট। তার মানে V1টা কত পাইছি আমরা? -1 ভোল্ট পেয়েছি। এরপর আমরা V2টা কত পাই দেখি। দেখো V2 যদি আমরা বের করতে চাই, নিচে টোটাল কয়টা রেজিস্টর আছে? 4K আর 2K মিলে 6। তাহলে এই 6 এর ঠিক অপোজিটে কি আছে? 5। তাহলে এখানে কত হবে? 30। আর দেখো উপরে কি আছে? V2 এর উপরে এই যে 2K আর 2K, এই 4K আছে। 4K এর সাথে মাল্টিপ্লাই কি হবে? তার ঠিক অপোজিটে যে আছে -5, উইচ ইজ -20। নিচে কত হবে? 10K। তাহলে এখান থেকে কত পাবো? 1। তার মানে V2টা কত পাইছি? 1 ভোল্ট পাইছি আমরা। সিমিলারলি তুমি যদি হচ্ছে V3টা বের করো, সেটা পাবা কত? 3 ভোল্ট। তো এখান থেকে দেখো তুমি আসলে কোয়ান্টাইজেশন রেঞ্জটা বানিয়ে নিতে পারবা না? তো প্রথম রেঞ্জটা কত? -5 থেকে -1। পরের রেঞ্জটা কত? -1 থেকে 1। এর পরের রেঞ্জ হচ্ছে 1 ভোল্ট থেকে 3 ভোল্ট, পরেরটা হচ্ছে 3 ভোল্ট থেকে 5 ভোল্ট। আচ্ছা এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে? মাইনাস দিলেও কি কোনো সমস্যা হবে? না স্যার। ঠিক আছে, তো আমরা আজকে এতটুকু। এবার লাস্টলি একটা কথা, সেটা হচ্ছে তোমাদের মনে হয় আর কোনো ক্লাস তো পড়তেছে না, তাই না? নেক্সট খোলার আগ পর্যন্ত পড়তেছে? আচ্ছা 14 তারিখে একটা,
হ্যাঁ বলো। স্যার হচ্ছে যে হবে আর 11-12 তারিখ তো স্যার এমনিতেও ছুটি সেটা বলছে, আর হচ্ছে যে 16 তারিখ পর্যন্ত অনলাইন হবে, এটা তো হ্যাঁ স্যার অ্যানাউন্সমেন্টে তো আছে। হ্যাঁ, তোমাদের হচ্ছে 14 তারিখ একটা ক্লাস আর একটা অনলাইনে হবে আর কি। ঠিক আছে, ওকে। এরপরের ক্লাসগুলো তো রোজায় পড়ছে আমি দেখলাম, আবার মাঝখানে একটা বন্ধ পড়ছে তোমাদের স্যাটারডে থার্সডেতে, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি মনে হয় তোমাদের ডেটেই পড়ছে। ঠিক আছে, দুইটা বন্ধ আছে আর কি, তো ওইভাবে আমাদের আগাতে হবে। দেখা যাক আর কি। ঠিক আছে, ওকে। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আজকে আমরা এতটুকুতেই শেষ করবো, আমি রেকর্ডিংটা আপলোড করে দেবো। ওকে, আচ্ছা। কিভাবে রেকর্ডিংটা আছে? হ্যাঁ বলো। স্যার আমি কনফার্ম করছিলাম 8 তারিখে, তো আপনি কি এর আগে কোনো মেইল দিছিলেন মানে ডিসকর্ড বা স্ল্যাকে? না না, ডিসকর্ড চ্যানেল এখনো অন করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি থ্যাংক ইউ। হচ্ছে মেইলে লিঙ্কটা পাঠাতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।